প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হবু প্রাইমারি শিক্ষকদের টেনশন দূর করার জন্য নিয়ে আসছি প্রাইমারি শিক্ষক নিয়োগ 2025-এর প্রশ্ন সমাধান। দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে রয়েছে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় কোন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা কথা বলতে পারি যে কিভাবে করবে, এভাবে দেখে বোঝা যাচ্ছে না। এটা বর্গমূল বের করতে পারি, 2 নিয়মে করা যাচ্ছে বর্গমূল। তো আমরা সহজ পদ্ধতি একটু ফলো করতে পারি। যেমন ক রুট ওভার 0.3, এটাকে বাদ দেওয়ার জন্য আমরা একটা স্কোয়ার নিতে পারি। শুধু স্কোয়ার এটার জন্য, ক অপশনের জন্য নয়, ক খ গ ঘ চারটার জন্য যে যা মানে যদি স্কোয়ার করি 4টাকে স্কোয়ার করব। তাহলে যদি স্কোয়ার করি রুট এবং স্কোয়ার বাদ যায় থাকে 0.3, তাহলে আমরা ক নম্বর পেয়েছি 0.3। প্রত্যেকটা অপশন করতে হবে, তারপরে আমরা কোনটা বড় অথবা যদি চাই যে কোনটা ছোট বের করতে পারবো। ক নম্বরে আমরা বের করে ফেলছি 0.3। খ নম্বরে কি আসবে 0.3। যেহেতু ক নম্বর স্কোয়ার করছি, খ নম্বরকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ বর্গ করতে হবে। এটার বর্গ যেমন 0.3 মাল্টিপল 0.3, এটাকে 3 3 9 দশমিক এক সংখ্যার পর এখানে একটা 2 সংখ্যার পর, তাহলে একটা সংখ্যা পেয়েছি, একটা 0 আসবে, দশমিক তারপর বাম পাশে 0। এই 0-র মূল্য নেই, লেখলেও চলবে না লেখলেও চলবে। তাহলে আমরা ক খ অপশনে মান বের করে ফেলছি। এখন আমরা গ নম্বর বের করব। গ নম্বরে রয়েছে 0.2 0.2, একে বর্গ করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে সেম খ নম্বর আমরা যেভাবে করেছিলাম 0.2 মাল্টিপল 0.2, 2 দুগুণে 4 দশমিক একটা সংখ্যা 2টা সংখ্যার পর 4 একটা পেয়েছি, তার একটা সংখ্যা 0 বসাতে হবে 0.0। তাহলে আমরা 3টি অপশনের মান বের করে ফেলছি। এখন আমাদের দরকার ঘ নম্বর বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ক আর ঘ যেহেতু রুট রয়েছে, এখানে কি করব, রুট 0.2 এর স্কোয়ার করব। রুট আর স্কোয়ার বাজায় থাকে 0.2। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। ক নম্বর মান পেয়েছি 0.3, খ নম্বর পেয়েছি 0.09, গ নম্বর পেয়েছি 0.04, আর ঘয় মান পেয়েছি 0.2। এই অঙ্কটি করার জন্য আমরা সর্বোচ্চ 33-40 সেকেন্ড বা 50 সেকেন্ড পাই, অথচ দেখা যায় আমাদের এই অঙ্কটা করার জন্য 1 মিনিট বা 1.5 মিনিট সময় লেগে যায়। কোনো কোনো প্রশ্ন দেখা যায় আমরা দেখা মাত্রই অপশনে মানে দাগাতে পারবো কোনটা সঠিক বা কোনটা ভুল সেটা বের করতে পারবো, বাট ম্যাথের ক্ষেত্রে দুই একটা একটু সময় বেশি লাগবে, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। মোটের উপর মানে গড় আমরা যে সময় দেয় তার উপরে করতে পারবো যদি একটু বাসায় বসে প্র্যাকটিস করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বের করতে বলছিল নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়। আমরা পেয়েছি কোন সংখ্যাটি সবচেয়ে বড় 0.3 0.09। এখানে যদি 9 থাকতো তাহলে বলা যেত আছে 0.09, এটা ক্রস হবে না। 0.04 এটাও হবে না। তারপর রয়েছে 0.3 এবং 0.2, এই দুইটার ভিতরে চ্যালেঞ্জ, দুইটার ভিতরে পার্থক্য করলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় হচ্ছে 0.3। তাহলে এটার অ্যান্সার হবে ক নম্বর। যদি বলতো সবচেয়ে ছোট সংখ্যাটি কোনটি বের করো, তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে 0.09 রয়েছে 0. তাহলে আমরা এভাবে যেভাবে 4টা অপশনে মান বের করে ফেলছি, আগে বের করব, তারপর কোনটি সবচেয়ে বড় কোনটি ছোট তা বের করতে পারবো। চলে যাচ্ছি 2য় নম্বর প্রশ্নে। বাংলায় কোশ্চেনটি আসছে, বাংলা বর্ণমালায় অর্ণমাত্রার বর্ণ কয়টি? কয়টি? অর্ণমাত্রা হচ্ছে 8টি আর মাত্রাহীন 10টি, পূর্ণমাত্রা 32টি। আমরা সবাই বলি একটা কমন কোশ্চেন। এবং যেমন 1 নম্বর যে প্রশ্নটি আমরা সমাধান করছি এটাও কমন আসছে, 2 নম্বরে কমন, অর্থাৎ বিগত বছরের যে জবে প্রশ্নগুলো আসছিল ওখান থেকে কমন আসছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? কয়টি? 8টি। মাত্রাহীন বর্ণ অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি এবং পূর্ণমাত্রা হচ্ছে 32টি। তাহলে এখানে যারা আজকে পরীক্ষা দিয়েছি তোমরা মিলিয়ে দেখবে যে আসলে কয়টা হয়েছে এবং কয়টা ভুল গেছে। টেনশন করার কোনো দরকার নেই, আল্লাহ তাআলা রিজিক যেখানে লিখে রাখছে সেখানেই হবে, মন খারাপ করা যাবে না। তাহলে 2 নম্বরে আমরা উত্তর পেয়েছি 8টি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন আছে, সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আসছে বা কোন ভাষা থেকে আগত? শিক্ষার্থী বন্ধুরা, সাবান অনেকে আনকমন মনে হবে যে সাবান আবার কোথা থেকে আসলো, কখনো পড়িনি, বাট
আনারস তো পড়েছি আমরা, আনারস, পাউরুটি, আলপিন, আলমারি, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ থেকে। পর্তুগিজরা আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথম পর্তুগিজরা ব্যবসা বাণিজ্য করার জন্য আসছিল, এবং তারা যে কথা বলছিল কিছু কিছু সেখান থেকে আমাদের বাংলা ভাষায় আসছে। তাহলে সাবান ও আনারস শব্দ দুইটি পর্তুগিজ ভাষা থেকে আসছে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেনে বলছে কুল কাঠের আগুন, এটা একটি বাগধারা। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কোনটি? কোনটি? তীব্র জ্বালা, অমিতব্যয়ী, উজ্জ্বল আলো, প্রতিভাবান। কোনটি? কুল কাঠের আগুন হচ্ছে তীব্র জ্বালা। কমন কোশ্চেন, এটাও বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তীব্র জ্বালা, কুল কাঠের আগুন। হ্যাঁ, কুল কাঠের আগুনে আমি জ্বলছি, মানে তীব্র জ্বালা। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেনে। এখানে একটি ইংলিশ থেকে কোশ্চেন আসছে, সেটা বললো যে ফাইন্ড আউট, খুঁজে বের করো দা কারেক্ট সেন্টেন্স। এখানে যে 4টি অপশন রয়েছে আমরা একটু দেখি যে কি বলছে। এখানে সঠিকটা বের করতে বলছে। কখনো বলে যে ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্সেস, কোনটি ভুল আছে সেটা বের করতে বলে, বাট এখানে আমাদেরকে বের করতে বলছে কারেক্ট। নোয়িং লিটল অ্যালজেব্রা দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট টু সলভ। নোয়িং ভার্বের শুরুতে আইএনজি রয়েছে, অর্থাৎ যদি ভার্ব এবং নাউনের কাজ করে সে হচ্ছে জিরান্ড, এবং নাউন ও অ্যাডজেক্টিভের যদি কাজ করে তখন সেটা হবে পার্টিসিপল। আচ্ছা, তাহলে নোয়িং এটা হচ্ছে জিরান্ড। এই জিরান্ডে কি বলছে? নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। গ নম্বরে বলছে নোয়িং লিটল অ্যালজেব্রা সলভিং দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট। গ নম্বরে বলছে নোয়িং লিটল অ্যালজেব্রা ইট ওয়াজ ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। তাহলে 3টে এখানে ভুল রয়েছে, একটা সঠিক। সঠিকটা হচ্ছে নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। এই যে ফাউন্ড টু, তারপরে মূল ভার্বের বিয়ান ফর্ম, মানে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে খ, অর্থাৎ নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। যেহেতু 90টি প্রশ্ন সমাধান করতে সময় লাগবে, আমরা একটু দ্রুত করার চেষ্টা করছি, এবং এর ব্যাখ্যা যতটা দেওয়া সম্ভব অবশ্যই দেব। পরবর্তী প্রশ্নে চলে আসছি 6 নম্বর প্রশ্নে। ব্যাংক ক্লোজ, ব্যাংক বন্ধ করে at 4 PM, মেক এ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন বের করতে বলছে, সিম্পল। যেমন 9ম 10ম শ্রেণী গ্রামার 5 মার্ক আসে, যে ট্যাগ কোশ্চেন সেখান চাকরি পরীক্ষা আসে, ভর্তি পরীক্ষা আসে। ব্যাংক ক্লোজ, এখানে সাবজেক্ট কি? ব্যাংক। সাবজেক্ট ব্যাংক ক্লোজ অ্যাট, এখানে বন্ধুরা এভাবে আসতে পারতো যে ব্যাংক ক্লোজ ড্যাশ 4 PM, এভাবে আসতে পারতো, একটা প্রিপোজিশন আসতে পারতো। তাহলে ক্লোজ অ্যাট, স্টার্ট অ্যাট, ক্লোজ অ্যাট। আমরা আমাদের বের করতে বলছে ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেন এখানে ভার্ব হচ্ছে ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা, ভার্ব ক্রিয়া। এই সেন্টেন্সটার ভার্ব হচ্ছে ক্লোজ। তাহলে কোন ফর্মে রয়েছে? প্রেজেন্ট ফর্মে রয়েছে। প্রেজেন্ট ফর্মে থাকলে ডু অথবা ডাজ, এবং এটা হাবোধক, অ্যাফার্মেটিভ। যেমন ব্যাংক ক্লোজ, কোথাও নাবোধকের মানে নেগেটিভ কোনো কথা নেই। তাহলে ট্যাগ কোশ্চেনে নেগেটিভ করতে হয়, ডু নট অথবা ডাজ নট, এতটুকু আসবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এ যোগ হয়, কিন্তু তাহলে এই শর্ত ভিতরে আমাদের পড়ে নেই। ডাজ নট হবে না, হবে ডু নট। তাহলে ডু নট কোথায় আছে? ডু নট আছে খ নম্বরে। ব্যাংক, এখন বন্ধুরা সাবজেক্ট হচ্ছে ব্যাংক, তাহলে ডু নট ব্যাংক, নো। ব্যাংক এখানে প্লুরাল, ব্যাংক অনেকগুলো ব্যাংক, সকল ব্যাংকই বুঝাইছে, তাহলে প্লুরাল, এর জন্য দে, সাবজেক্ট হবে দে। অথবা আমরা একটু দেখবো যে ব্যাংক তো কোথাও নেই, সাবজেক্ট দে, এর জন্য ডু নট দে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই কোশ্চেনের 6 নম্বর কোশ্চেনের সমাধান বা সঠিক উত্তর হচ্ছে খ। ক্লিয়ার? তারপর 7 নম্বর প্রশ্নে চলে আসছি। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? অসংখ্যবার এই প্রশ্নটি পরীক্ষা আসছে।
অক্সফোর্ড, ক্যামব্রিজ, আল আজহার, নালান্দা। নালান্দা সবাই পেরেছ যারা আজকে পরীক্ষা দিয়েছিলাম। নালান্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। পরবর্তী কোশ্চেন, তাহলে এটার সঠিক উত্তর নালান্দা বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন ম্যাথ, কোশ্চেন নম্বর 8। একটা ফাংশনের অঙ্ক চলে আসছিল আজকের, যেমন এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 2x প্লাস 10 হলে এফ অফ জিরোর মান কত? যেখানে যেখানে এক্স আছে জিরো বসাবো। এখানে এভাবে আসতে পারতো যে এফ অফ 1 এর মান কত, অথবা এফ অফ -2 এর মান কত, অথবা এফ অফ 3 এর মান কত, এভাবে আসতে পারতো। তাহলে এখানে যেটা আসছে আমাদের আসছে এফ অফ জিরো। তাহলে এই অঙ্কটার ভিতরে এক্স এর মান বসবে 0 কিউব, অর্থাৎ এক্স এর পরিবর্তে 0 বসাতে বলছে। 2 × 0 প্লাস 10। এটা সিম্পল ম্যাথ চলে আসছে। 0 কিউব, 0 আমি 3 বার গুণ করবো, তো 0 কিউব 0 মাল্টিপল 0 মাল্টিপল 0 0 0, তার মানে 0। 0 উপর যদি 100 বসাই তার মান আসবে 0। তাহলে 0, 2 এর সাথে কোনো কিছু গুণ করলে তার মান 0। তাহলে 2 মাল্টিপল 0, এটা আসছে 0 প্লাস 10 ইকুয়াল 10। তাহলে এই ম্যাথটা আমরা মান পেয়ে গেছি 10। অপশনে গ নম্বর অপশন। দ্যাটস সিম্পল ম্যাথ। বন্ধুরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, প্রশ্ন নম্বর 9। এখানে বলছে বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তাকে কি বলে? কি বলে? সমাস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কারক ও বিভক্তি থেকে প্রশ্ন আসে, সন্ধি থেকে আসে, তারপরে আসছে প্রকৃতি প্রত্যয় থেকে আসে। আমাদের এটা সমাস থেকে প্রশ্ন করছে যে বিশেষণের সাথে, আমরা সমাস অনেকগুলো পড়েছি, কিন্তু এখানে সমাসে যে সূত্র বলি সেই সূত্র থেকে একটা চলে আসছে। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তাকে বলা হয় কর্মদ্বারায় সমাস। বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হচ্ছে কর্মদ্বারায় সমাস। নেক্সট, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে, আমাদের যে পরীক্ষাটা আজকে নিল এর কর্তৃপক্ষকে। ক নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এখানে আমরা একটু টেকনিক খাটাতে পারি, যেমন সচিব, একজন সচিব কি প্রশ্ন নিতে পারে? কখনোই নিতে পারে না, ওর কোনো অধিকার নেই বা সেই পাওয়ার নেই, ক্ষমতা নেই। তাহলে এটা ক্রস, এভাবে আমরা কোশ্চেনের ভিতরে যদি আমি ক্রস দিই, তারপর কোশ্চেনের ফাঁকা জায়গায় আমরা ম্যাপ করতে পারি, সমস্যা নাই, করা যায়। তাহলে সচিব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নিতে পারে? ক্ষমতা আছে? নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সম্ভব না, একজন উপজেলা শিক্ষা অফিসার কি আর নিতে পারবে। গ নম্বরে আসি, ঘ নম্বরে আসছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জেলা উপজেলা এদের কোনো ক্ষমতা নাই। তাহলে আমরা অনায়াসই দেখছি যে 3টে অপশন আপনা আপনি বাদ। তাহলে অপশন, এই কোশ্চেন আমি জানি না, তারপরেও একটু যদি মাথা খাটাই টেকনিক দিয়ে এই প্রশ্নটি, তাহলে উত্তর আমরা বের করতে পারবো মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী প্রশ্ন আসছে, সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। সমার্থক শব্দ দিয়ে একটা প্রশ্ন আসছে। প্রতিটি অপশনে 3টি রয়েছে, যেমন প্রথম অপশনে 3টি, এখানে 3টি। এই 3টে কি একই জাতের না ভিন্ন ভিন্ন? আচ্ছা, এটা হচ্ছে সমার্থক শব্দ। যেমন দিঘি, নদী, প্রণালী। নদী, দিঘি, প্রণালী কি 3 রকমের। শৈবলিনী, তরঙ্গিনী, সরিত, হ্যাঁ এগুলো আছে নদীর সমার্থক শব্দ। শৈবলিনী, তরঙ্গিনী, সরিত, তাহলে এটার আমরা সমার্থক শব্দ। এর গ দরকার নেই, তার আগে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। এটা সঠিক উত্তর হচ্ছে খ, শৈবলিনী, তরঙ্গিনী, সরিত। পরবর্তী প্রশ্ন চলেছে শিক্ষার্থী বন্ধুরা, ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি? এই কোশ্চেনটি অনেকবার চলে আসছে পরীক্ষায়, চাকরি পরীক্ষা আসছে। কি আসছে তাহলে আমরা দেখি অপশনগুলো। যেমন ইউএন আমরা জানি ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। তাহলে ইউনাইটেড নেশনস ফান্ড ফর ক্লাইমেট কন্ট্রোল কাউন্সিল। ক্লাইমেট ঠিক আছে, কন্ট্রোল কাউন্সিল এটা একটা ঝামেলা আছে, হবে না, তাহলে এটা ক্রস দিতে পারি। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন ক্লাইমেট কাউন্সিল, এটা আচ্ছা, তাহলে এটা একটু রাখলাম, এটা 50% যে এই আনসারটা হতে পারে ধরে রাখলাম। তারপর এটা আসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন
ক্লাইমেট চেঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে সেই প্রিপজিশন ইউজ করে নাই, ক্লাইমেট অন, কনভেনশন অন এখানে বাদ দিয়ে গেল, অনটা বাদ দিয়ে দিয়েছে তারা, এজন্য এই খ নম্বর অপশনটা। তাহলে আমি বলছিলাম যে 50% ধরে রাখলাম, আর এটা চলে আসলাম। আর পরেরটা বললো কি ইউনাইটেড নেশনস ফরেস্ট কনজারভেশন ক্লাইমেট কাউন্সিল, না এখানে সে তালগোল ফেঁকিয়ে ফেলছে, কোনোটাই মিল নেই। তাহলে আমরা এই দুইটি অপশনে প্রথমটা বাদ দিলাম, শেষেরটা বাদ দিলাম, তারপরে এই দুইটার সাথে কম্পেয়ার করব যেটা কোনটা সঠিক। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন, তাহলে এখানে কনভেনশন অন লেখে নাই, এটা লিখেছে অন, তাহলে সঠিক উত্তর শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তর আছে গ, অর্থাৎ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা জলবায়ু পরিবর্তনের একটা সংস্থা। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড। অসংখ্যবার এই কোশ্চেনটি আসছে, লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড এর মূল শব্দ আছে লুক ফরওয়ার্ড। লুক ফরওয়ার্ডের পরে সর্বদাই টু বসে, টু প্লাস ভার্বের সাথে বি অনের সাথে, বি অনের সাথে আইএনজি যোগ হয়। আমার গ্রামাটিক্যাল রুলস অনেকবার শিখেছি, ছোটবেলা সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীতে পড়ছি। তাহলে উইথ এ ভিউ টু, তারপর লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, স্টুডেন্টস গো টু স্কুল উইথ এ ভিউ টু অ্যাকোয়ারিং বা গ্যাদারিং বা গেইনিং নলেজ। তাহলে আমরা এখানে ওইভাবে যদি বলা হয় যে লুক ফরওয়ার্ডের পরে টু বসবে, যেমন টু কোথায় আছে, টু 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 তিন জায়গা আছে, তারপরে আছে আইএনজি হবে। এখন কোনটার সাথে আইএনজি? ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি, সিইং। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পাচ্ছি যে লুকিং ফরওয়ার্ড টু সিইং, এটা সঠিক উত্তর ক নম্বর। তোমরা মিলিয়ে নাও যে কয়টা ভুল হয়েছে কয়টা সঠিক হয়েছে, এবং ভুল হইলে আফসোস করা কিছুই নেই, হয়তো আল্লাহ তোমার জন্য আর চেয়ে ভালো উত্তম অন্য ভালো জায়গায় লিখে রাখছেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিক হায়াত ময়ত এগুলো আসলে উপর থেকে আসমান থেকে আসে, এখানে মানুষের হাতে নেই, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, হয়তো তোমার এর চেয়ে ভালো জব হতে পারে। পরবর্তীতে আসছি শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ থেকে কোশ্চেন করলো, কোশ্চেন নম্বর 14 কি বলছে? সিম্পল একটা ম্যাথ, যেমন 1 থেকে বিয়োগ করতে বলছে, 1 এর পর দশমিক দিতে পারি, তারপরে 0.09 তিনটা 9 1 2 3, তাহলে আমরা দশমিকের সোজাসুজি দশমিক দিতে পারি। 1 দশমিক, তাহলে 4টা সংখ্যা রয়েছে দশমিকের পরে 0 9 9 9, আমরা কি করব? দশমিক সোজাসুজি দশমিক, চারটা শূন্য হবে, 1 2 3 4, 1 2 3 4। বিয়োগ করতে বলছে, আমরা বিয়োগ করি 0টা, তাহলে 9 আছে কত? 10 হইবে, 1 হাতে 1, 9 1 10, 10 আছে কত? 10 হইবে, এটা 0 হাতে 1 আছে, 0 হাতে 1, 1 আছে 10 হইবে, 9 হাতে আছে 0 দশমিক, তাহলে এখানে দশমিক আসবে আর একটা শূন্য বসবে, 0.90001, সঠিক উত্তর ক নম্বর। বন্ধুরা একটা সিম্পল ম্যাথ, বাচ্চারাও পারবে ম্যাথটি করার জন্য। ওকে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি। বাগধারা যুগলের, যুগল মানে কি? দুটো। এই কোশ্চেনটাও একাধিকবার চাকরি পরীক্ষায় আসছে। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক? কোন জোড়া? জোড়া বলছে, প্রত্যেকটা জোড়া জোড়া। অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম। অমাবস্যার চাঁদ অদৃশ্য বস্তু, বলা যাচ্ছে তোকে আজকে দেখাই যাচ্ছে না, তুমি কি অমাবস্যার চাঁদ হয়ে গেছো? আকাশ কুসুম কি? কারণ আকাশ কুসুম কল্পনা করে, অকল্পনীয়, তাহলে এর সাথে মিল নেই। তারপরে বলছে কি, খ নম্বরে বলছে বগধর্মী এবং বিরল তপস্বী। বগধর্মী হচ্ছে ভণ্ড, বিরল তপস্বী হচ্ছে ভণ্ড, তাহলে এই দুইটা কি আমরা পেয়ে গেছি। গ আর ঘ আমাদের আর ওদিকে যাওয়ারই প্রয়োজন নেই, আমরা এখানে উত্তর পেয়ে গেছি। তাহলে বগধার্মিক শব্দের অর্থ হচ্ছে ধার্মিক, ভণ্ড, আর বিরল তপস্বী শব্দের অর্থ হচ্ছে ভণ্ড।
এই দুইটা শব্দ যুগলের মধ্যে জোড়া সর্বাধিক সমার্থক সমার্থক বের করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা এই জোড়ায় সমার্থক শব্দ পেয়ে গেছি। এর পরবর্তীতে আসছে শিক্ষার্থী বন্ধু 16 নম্বর কোশ্চেন, সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই। এটা এই কথাটি কি বলেছেন? সিম্পল কোশ্চেন, অনেকবার আসছে। স্বামী বিবেকানন্দ, সরি এটা তো সঠিক উত্তর হবে না, আমি দাগ দিয়ে ফেলছি। হ্যাঁ, বলছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, কথাটা বলছে কি? আমরা এমনি পারি, চণ্ডীদাস, বিদ্যাপতি, রামকৃষ্ণ, বিবেকানন্দ, চণ্ডীদাস এই কথাটি বলেছে যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। এই পঙ্গক্তি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তোমাদেরকে বলছে যে পাঠে বলেই দিয়েছে, কোথায়? স্থান সময় যদি থাকে, পাঠে মন দাও, কি বোঝাচ্ছে? স্থান আর সময় যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে অধিকরণ। পাঠে এই অ থাকলে সপ্তমী বিভক্তি, যেমন তাহলে পাঠে এটা হচ্ছে কি? স্থান বোঝাইছে, পাঠে স্থান, পাঠে স্থান সময়। অধিকরণ কোন অধিকরণ? অধিকরণ করকে পঞ্চমী আছে, নো, অধিকরণে সপ্তমী। এটা সঠিক উত্তর, ক নম্বর, অধিকরণে সপ্তমী। ইটস সিম্পল। দেখা যায় বন্ধুরা ম্যাথ করতে গেলে অনেক সময় 1 মিনিট, তারপরে দেখা যায় 1.5 মিনিট সময় লাগে যায়। আর আমরা এই যে বাংলা, এটা দাগাতে দেখা মাত্রই আমাদের চোখে পড়বে, দেখা মাত্রই আমরা 10 সেকেন্ডের ভিতরে এটা বৃত্তটা বরট করতে পারবো। তো কিছু কিছু সিম্পল চোখের পলকই উত্তর হয়ে যাবে, আর কিছু কিছু আছে মাথা খাটাতে হয়, হ্যাঁ, সময়, তারপর ম্যাথগুলো করতে হয়। পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি। বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কোনটি? 4টা আমরা কি কি দেখতে পাচ্ছি? কুদরতি খুদা, নিশ্চয়ই কুদরতি খুদা কমিশন, মফিজ উদ্দিন কমিশন, শামসুল হক কমিশন, নো। এটা সঠিক উত্তর হচ্ছে, যেমন এগুলো সিম্পল রিপিট কোশ্চেন। বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন ডক্টর কুদরতি খুদা কমিশন। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে, কোন বানানটি শুদ্ধ? কোনটি শুদ্ধ? যেমন নিরীক্ষণ, 2 এখানে ভুল, এটা নিরীক্ষণ ভুল, 9 প্রথমটা রসিকর হবে। তাহলে নিরীক্ষ খিউর পরে, যেমন খিউ লিখতে গেলে ক যোগ মূর্ধন্যস্যার পরে সর্বদাই মূর্ধন্য হয়, মূর্ধন্য ব্যবহৃত হয়, তাহলে এটা হবে মূর্ধন্য, নিরীক্ষণ। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে নিরীক্ষণ, গ নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? সহপাঠীর যে যারা একই সাথে পড়াশোনা করে, সহপাঠীর অনুভূতি বুঝতে পারা একটি কোন ধরনের লক্ষণ? এটা শিক্ষার্থীর বন্ধুরা বলতে পারে যে এটা কেমন কোশ্চেন করলো, এটা কি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, কোথা থেকে আসলো? আসলে মানসিক দক্ষতার মতো একটা কোশ্চেন, ওই ক্যাটাগরিতে পড়ে। তাহলে সহপাঠীর অনুভূতি বুঝতে আমাদের কি করতে হবে? আবেগ থাকতে হবে, ভাষাগত থাকতে হবে, জ্ঞানগত, আবেগগত না ইচ্ছেগত? এটা হচ্ছে আবেগগত। এর সঠিক উত্তর হচ্ছে আবেগগত। মানে ওর যে অনুভূতি আছে, ওর কি অনুভূতি আছে, ওর মনটা কেমন আছে, আমি যদি আবেগ না থাকে তাহলে আমি এটা বুঝতে পারবো না। এটাকে বলা হয় আবেগগত লক্ষণ। পরবর্তী কোশ্চেন, অরণ্যের রোদন। অরণ্যের রোদনের বাংলা হচ্ছে নিষ্ফল আবেদন। হ্যাঁ, লোকটি এতই কৃপণ, তার কাছে চাঁদা চাওয়া মাত্র মানে অরণ্য রোদন ছাড়া আর কিছুই নয়। তার কাছে চাঁদা চাবো কি? সে তো নিষ্ফল আবেদন, কোন কাজই আসবে না আবেদন করলেও। তাহলে বাগধারাটির ইংরেজি অনুবাদ হচ্ছে কোনটি? ওয়াইল্ড ক্রাইসিস, সরি এটা আমি বারবারই করতেছি, সঠিক উত্তর। তাহলে ওয়াইল্ড ক্রাইসিস, ওয়াইল্ড ফরেস্ট, ক্রাই ইন দ্য ওয়েল্ডারনেস, উইপ অ্যাট ফরেস্ট। শিক্ষার্থী বন্ধুরা, এটার ইংলিশ আমরা বাংলাটা পড়ছি অনেকবারই, বাট ইংলিশটা কখনোই পড়া হয়নি, বা অনেক সময় যারা ব্যাংকে প্রিপারেশন নেয় এটা ইংলিশে তখন আসে, হয়তো একটু ক্রিটিক্যাল হলো। এটা সবাই বাংলাটাই জানি, ইংলিশটা হচ্ছে ক্রাই ইন দ্য ওয়েল্ডারনেস। এর সঠিক উত্তর মানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, ক্রাই ইন দ্য ওয়েল্ডারনেস, অর্থাৎ অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, 22 নম্বর কোশ্চেনে কি বলছে? টু বিট অ্যাবাউট দ্য বাস, এর অর্থ কি? অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু না, অনাকাঙ্ক্ষিত প্রত্যাশা, অনাকাঙ্ক্ষিত। টু বিট অ্যাবাউট দ্য বাস, টু হাইড দ্য ট্রুথ, মিথ্যাকে লুকানো, নো। টু স্পিক ডাইরেক্টলি, সরাসরি কথা বলা, না। টু ডিলে দ্য ম্যাটার, কোনো ব্যাপারে কি দেরি করা। টু টক ইরিলেভেন্টলি শব্দের অর্থ হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত, ইরিলেভেন্টলি শব্দের অর্থ হচ্ছে অনাকাঙ্ক্ষিত। তাহলে এ টু বিট অ্যাবাউট দ্য বাস শব্দের অর্থ হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু, সেটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। এর পরবর্তীতে আসি শিক্ষার্থী বন্ধুরা, 23 নম্বরে কি বলছে?
হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, কোন যুগটি ইংলিশ সাহিত্যের সবচেয়ে সোনালী যুগ বলা হয়? এটা এলিজাবেথিয়ান এজ। এটা অপশন দেখা মাত্রই আমরা দাগাতে পারবো। এলিজাবেথিয়ান এজ, এলিজাবেথ এইজ, এই এইজটা বা এই যুগটা সবচেয়ে ইংলিশ সাহিত্যের গোল্ডেন যুগ, সোনালী যুগ বলা হয়। এটা রিপিট কোশ্চেন, অনেকবার এই কোশ্চেনটা চলে আসছিল। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা আসছি 24 নম্বর প্রশ্নে। একটা সহজ ম্যাথ, দেখা মাত্রই করা যায়। যেমন বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমরা জানি যে এটা একটা শর্টকাটে একটা করা যায়। যেমন 3 গুণ, যত গুণ থাকবে তার স্কয়ার হবে। যেমন 3 গুণ বলেছে, 3 এর স্কয়ার সমান 9। যদি বলতে 5 গুণ, 5 এর স্কয়ার, 5 5 এ 25। তাহলে এটা দেখা মাত্রই আমরা মুখোমুখি অ্যান্সারটা বের করতে পারি। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। 9 গুণ ক নম্বর অপশন, বাকিগুলো প্রয়োজনই নেই দেখার। সঠিক উত্তর ক নম্বর। তার পরবর্তী চলে আসছি শিক্ষার্থী বন্ধুরা 25 নম্বর কোশ্চেন। ওখানে বলল রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক? তোতা হচ্ছে শিক্ষকের প্রতীক, পশ্চাৎপদতার প্রতীক, শিশুর প্রতীক, গবেষকের প্রতীক। শিক্ষার্থী বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে শিশুর প্রতীক। যারা তোতা কাহিনী গল্পটা পড়েছে তারা বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেন উল্লাস, একটা রিপিট কোশ্চেন। এখানে চলে আসছে উল্লাস এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে উল্লাসের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ্যোগ লাস, উল্লাস। বাকিগুলো ভুল। যেমন এখানে ভুল হচ্ছে দন্তস্ব, উদ্যোগ লাস। আচ্ছা, এখানে অপশন দুইটি একই হয়ে গেছে, তাহলে সঠিক হবে উদ্যোগ লাস। এটা একটা সূত্র আছে, যেমন লয় ল থাকলে প্রথমে একটা হবে কি খণ্ডত হবে, এই জন্য উদ, আর শেষে থাকে ল আর দন্তস্বা, উদ্যোগ লাস, উল্লাস। তাহলে সঠিক উত্তর হবে উদ্যোগ লাস। পরবর্তীতে চলে আসি, ইংলিশ থেকে আসছে। হুইচ ওয়ান ইজ রং স্পেলিং, কোন বানানটি ভুল? হুইচ ইজ কারেক্ট দ্য স্পেলিং, কোন বানানটি সঠিক এভাবে আসে। তাহলে এখানে আমাদেরকে কোনটি ভুল রয়েছে সেটি বের করতে বলছে। হ্যাপিনেস, এটা সঠিক, তাহলে এটা হবে না, আমাদেরকে ভুলটা বের করতে বলছে। বাট এখানে সঠিকটা আছে NECASSERY নেসেসারি, এটাও সঠিক বানান, তাহলে এটা অপশন হবে না, আমাদেরকে ভুলটা বের করতে বলছে। প্রসপেরিটি, বন্ধুরা দেখো তাহলে প্রসপেরিটি, এটা ভুল রয়েছে। PROSPE হবে এখানে, এটা হবে না, PE হবে, PROSPERITY। বাকিটা আমাদের ইনফ্লুয়েন্স, এটা সঠিক রয়েছে, তাহলে এটাও ভুল, মানে সঠিক আছে অপশন, এটা হবে না। আমাদের যেহেতু ভুল কোনটি সেটি বের করতে বলছে, তাহলে এখানে ভুল রয়েছে এই অপশনের ভিতরে গ নম্বর, অর্থাৎ প্রসপেরিটি, উচ্চারণ হবে প্রসপেরিটি, কিন্তু এখানে অপশন দিয়ে প্রসপেরিটি, এটা হবে না, এটাই ভুল। ওকে, পরবর্তী কোশ্চেন চলে আসছি। বাক্যের ক্ষুদ্রতম একক, ভাষার ক্ষুদ্রতম একক এরকম আসে। তারপরে এখানে আমাদের খেয়াল করতে হবে বাক্যের বলছে, তাহলে বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। ইজি কোশ্চেন, এটাও কিন্তু কমন আসছে বিগত বছর, অনেক যারা বিগত বছর প্রশ্ন সমাধান করেছি, BCS, ব্যাংক, তারপরে নিবন্ধন, প্রাইমারি বিগত বছর কোশ্চেন, এর ভিতরে এগুলো কমন একটি কোশ্চেন। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? কোনটি? শব্দ। পরবর্তী কোশ্চেন, হু রোড দ্য নোবেল, এই উপন্যাসটি কে লিখছে? দ্য গড অফ স্মল থিংস, এটি ভারতের এক লেখিকা অরুন্ধতী রয় এটা লিখেছিল। এটা অনেকবার আসছে কোশ্চেনটি, সিম্পল কোশ্চেন। হু রোড দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রয়, ভারতের একজন লেখিকা। এরপরে আসছি 30 নম্বর কোশ্চেনে। হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বাড়ি, এখানে কি ধরনের অলঙ্কারে প্রয়োগ হয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, এই অলঙ্কার থেকে প্রায় কোশ্চেন আসে, এখানে আজকের একটি আসছে, হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বাড়ি, এই কথাটি অলঙ্কারটি হচ্ছে অসঙ্গতি রয়েছে, এটা সঠিক উত্তর অসঙ্গতি। পরবর্তী কোশ্চেনে আসি, গসাগু নির্ণয় করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখি, এটা আমাদের একটু করতে হবে। কি বলছে এখানে? যেমন আমাদের যে দুটো রাশি দিয়ে দিয়েছে, রাশি দুইটা আলাদা আলাদা করতে হবে, এবার ডাইরেক্টলি আমরা অ্যান্সার বের করতে পারবো না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা প্রথম রাশি লিখতে পারি। কালারটা একটু চেঞ্জ করে নিই, কালারটা কেমন যেন দেখাচ্ছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথম রাশি কি লিখতে পারি? 4a² - 1, আমরা এটা বর্গের সূত্রে ফেলবো। 2a এর হোল স্কয়ার
মাইনাস 1 এর স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথম রাশি শেষ। এখন আমরা দ্বিতীয় রাশি করব। দ্বিতীয় রাশি কি বলছে? দ্বিতীয় রাশি বলছে 2a স্কয়ার প্লাস এ মাইনাস 1। এটা আমাদেরকে মিডল টার্ম করতে হবে, এটা সূত্র নেওয়া যায় না। তাহলে 2a স্কয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 1, অর্থাৎ মিডল টার্ম দুইটা 2a থেকে একটা চলে গেলে একটা থাকে। আবার আমরা যেটা পেয়েছি এই দুটো গুণ করলে প্রথমটা শেষেটা গুণ করলে তার সমান হতে হবে। যেমন প্লাস এ মাইনাস, এখানেও মাইনাস 1 আর 2a স্কয়ার গুণ করলে মাইনাস 2a স্কয়ার আসে। আবার মিডল যে দুইটি টার্ম ওই দুটো মাল্টিপল করলে মাইনাস 2a স্কয়ার আসে। যেমন প্লাস এ মাইনাস 2 ইন্টু এ 2a ইন্টু এ 2a স্কয়ার আসে। আবার যোগ বিয়োগ করলে মিডলটা ঠিক থাকবে। যেমন মাইনাস 2a থেকে একটা এ চলে গেলে একটা এ থাকে। ওকে, এই জোড়া থেকে কমন চলে যায়, 2a থাকে এ প্লাস 2a 2 এর ভিতরে যায় একবার। এই দুটোর ভিতরে মাইনাস, প্রথম মাইনাস আছে মাইনাস 1 ছাড়া কমন যায় না। তাহলে এ মাইনাস এ প্লাস, অর্থাৎ এখানে প্রথম যেটা আসবে এখানে সেম আসতে হবে। তাহলে আমরা কমন পেয়ে গেছি প্লাস 1 আর হচ্ছে 2a মাইনাস 1। এখন গসাগু নির্ণয় করতে বলছে। লসাগু হলে সবগুলো লিখতে হয়, কমন আনকমন, আর গসাগুর বেলায় শুধুমাত্র কমন গুলো লিখবো। তাহলে এখানে কে কমন আছে? 2a মাইনাস 1 এখানে আছে, এখানেও রয়েছে 2a মাইনাস 1, তাহলে গসাগু হবে 2a মাইনাস 1। ইটস হয়ে গেল। গসাগু লসাগু যারা পারি তারা অবশ্যই তোমরা দাগাতে পেরেছো। সঠিক উত্তর 2a মাইনাস 1। ইটস সিম্পল। বাট এই ম্যাথটা করতে গেলে 1 মিনিট 1.5 মিনিট সময় লাগে। এটা স্বাভাবিক, কোনো দেখা মাত্র হবে, কোনো অপশন করতে গেলে আমাদেরকে কিছু সময় ব্যয় হবে, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। যেমন একটি ম্যাথ রয়েছে, সেটা কি বলছে, এটা ত্রিকোণমিতি থেকে আসছে, 9, 10 এর যে ত্রিকোণমিতি রয়েছে সেখান থেকে। যেমন 8 ফুট উঁচু, আচ্ছা আমরা এটা একটা করে ফেলে 2 নিয়মে করা যায়। যেহেতু এটা লিখিত, তো যারা 16 গ্রেড 20 গ্রেড, যেমন এ বি সি, এটা ডি। কি বলছে? 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়। কি, যেমন এই খুঁটিটা এখান থেকে ভেঙে গেছে, ভাঙা অংশটি একদম বিচ্ছিন্ন না হয়, মানে আলাদা। বিচ্ছিন্ন কথার অর্থ কি? আলাদা না হয়। হ্যাঁ, বিচ্ছিন্ন মানে আলাদা, আর বিচ্ছিন্ন না মানে আলাদা না। তাহলে মানে কি? আলাদা না হলে একাত্রে আছে। এটা ভেঙে এই অংশটা মাটির সাথে, এখানে বলছে যে না হয় 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করে, এই কোণটা হলো তখন 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণ স্পর্শ করলে, কোণে মাটি স্পর্শ করলে খুঁটিটি মাটি হতে কত উচ্চতে? তাহলে আমরা মনে করি উচ্চতা আছে এই যে বিডি, এই বিডি উচ্চতা আছে, গাছটি দাঁড়িয়ে আছে এখানে। এখান থেকে আরো তো উপরে ছিল এত অংশ লম্বা, এটা ভেঙে এই ভাঙা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো। তাহলে আমাদের বের করতে বলছে খুঁটিটি মাটি হতে কত উচ্চতা ভেঙেছিল, এই যে বিডি আমাদের মান বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা শর্টকাট আমরা যারা সায়েন্স ম্যাথ থেকে করেছি, এখানে একটা শর্টকাট নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যদি কোণ থাকে 30 ডিগ্রি, আমরা শর্টকাট নিয়মটা দিয়ে করি। আর রিটেনে যখন এই ম্যাথটি আসবে তখন একটু বিস্তারিত ট্যান সূত্র দিয়ে করতে হয়, অনেক সময় লাগে। আচ্ছা, আমরা যেহেতু সংক্ষেপে করব, তাহলে এই সূত্রটা এভাবে রয়েছে যে যদি 30 ডিগ্রি থাকতে হবে, এই সূত্রটা এভাবে। যদি 30 ডিগ্রি থাকে তাহলে আমরা লিখবো যে কত ফুট উঁচু রয়েছে টোটাল, সেই মানে বি ডি কে অতিক্রম করে আরো টোটাল, যেমন এ বি, টোটাল উচ্চতা হচ্ছে এ বি, গাছটি উচ্চতা এ বি। তাহলে এ বি টোটাল উচ্চতাকে ভাগ করব যে √3 স্কয়ার করতে হবে। এটা হলো সূত্র, শর্টকাট নিয়ম। যে দৈর্ঘ্য দেয়া থাকবে খুঁটি বা গাছ যাই থাকুক না কেন, তার দৈর্ঘ্যকে আমরা ভাগ করব √3 এর স্কয়ার দিয়ে। ওকে বন্ধুরা, তাহলে আমরা এটা শর্টকাট নিয়মে করতে পারি। 18 রুট আর স্কয়ার বাদ যায় থাকে 3 18 ভিতর যায় 6 বার। এটার সঠিক উত্তর হচ্ছে 6 ফুট। সহজ, সূত্রটা মনে রাখলে হয়ে গেল। আর যদি আমি এভাবে করতে যাই অনেক সময় লাগবে, এটা 2 মিনিট লাগবে ন্যূনতম, 1.5 থেকে 2 মিনিট। তাহলে আমরা সঠিকভাবে করতে পারি। খুঁটিটি অর্থাৎ যে দৈর্ঘ্য থাকবে সেই দৈর্ঘ্যকে আমরা ভাগ করব √3 এর স্কয়ার দিয়ে। ওকে, পরবর্তী কোশ্চেন। জ্যোৎস্না, গিন্নি, এগুলো হচ্ছে
অর্ধ তৎসম শব্দ। ইটস সিম্পল, কমন কোশ্চেন, অসংখ্যবার চলে আসছিল অর্ধ তৎসম শব্দ। পরবর্তী কোশ্চেন, বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর, রোকা দিবস 9 ডিসেম্বর। ইটস সিম্পল, কমন কোশ্চেন। তাহলে বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। পরবর্তী কোশ্চেন, সল্ট অফ লাইফ থিংস ভ্যালুয়েবল, খুব মূল্যবান জিনিস, ভ্যালুয়েবল। সল্ট অফ লাইফ, জীবনের লবণ। নো, এখানে এই যে লবণ আমাদের দৈনন্দিন জীবনে, প্রত্যেক জীবনে আমাদের লবণ প্রয়োজন হয়। তরকারি যেমন যারা চুন পান খায়, যেমন চুন ছাড়া পান যেমন ভালো লাগে না, তেমনি তরকারিতে লবণ ছাড়া ভালো লাগে না, স্বাদ হয় না। এই জন্য বলছে যে সল্ট অফ লাইফ, সল্ট অফ লাইফ, জীবনের লবণ। তাহলে জীবনের লবণ যেহেতু খুব প্রয়োজনীয়, খুব মূল্যবান, এর জন্য এটা হবে ভ্যালুয়েবল থিংস, খুব মূল্যবান জিনিস। এটা অসংখ্যবার চলে আসছে, যারা পড়াশোনা করেছি, এটা কমন কোশ্চেন ছিল। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ম্যাথ থেকে চলে আসছে 36 নম্বর প্রশ্ন। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে মানে বাড়ালে উৎপন্ন বহিস্থ কোণ 3টি সমষ্টিগত। আমরা একটা ত্রিভুজ আঁকি। বলছে এই ত্রিভুজের বর্ধিত করলে, যেমন আমরা যদি বর্ধিত করি এখানে যদি বর্ধিত করি, এই ত্রিভুজের এখানে এখানে এটার সাথে যদি দেখা যায় এখানে একটা হলো বাড়ালাম, তাহলে এই যত বাড়ালাম সেটা হচ্ছে 120, আবার এটা বাড়ালাম 120, আবার একটা বাহুকে বাড়ালাম, 3টে বাহু 120। তাহলে 3টা বাহুকে যদি বাড়াতে থাকি, 3টা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন 3টি কোণের সমষ্টি বের করতে বলছে। তাহলে 3 120 যোগ করলে হবে 360, এটার এত ডিগ্রি। এটা সঠিক উত্তর, ক নম্বর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা মনে রাখতে হবে যে ত্রিভুজে এক একটা বাহু বৃদ্ধি করলে 120 ডিগ্রি বৃদ্ধি পায়, আর 3টা যোগ করলে 3 120 360। তাহলে সঠিক উত্তর 360। আয়েশা ইজ এ গুড গার্ল, বাক্যে গার্ল, গার্ল, সিটি, ব্যাংক, হ্যাঁ, এগুলো রিভার, এগুলো সবগুলোই কমন নাউন। নাউন থেকে এই যে নাউন থেকে প্রতি বছর কমন আসে ক্যাটেল, কালেকটিভ নাউন, চেয়ার, তারপরে হচ্ছে কি সুগার, কত এভাবে আসে পরীক্ষার সময়। বিশেষ করে ক্যাটেল গবাদি পশু, আর্মি আসে, জুরি আসে, এগুলো সমষ্টি বছর। ক্যাপ্টেন, এগুলো কালেকটিভ নাউন। কিন্তু এখানে এই যে গার্ল, সিটি, ব্যাংক, এই সব শব্দগুলি কমন নাউন। ওকে, তাহলে সঠিক উত্তর কমন নাউন। পরবর্তী কোশ্চেন চলে আসছে, টু ইট ইজ হিউম্যান ফরগিভ ডিভাইন। হ্যাঁ, এটা কোশ্চেন এভাবে আসে, এইটা ব্যবহার করতে বলে অন্যান্য সময়, কিন্তু আজকের আসছে যে কথাটা কি বলেছে, কোন কবিতার এটি লাইন? টু ইট ইজ হিউম্যান ফরগিভ ডিভাইন, এই কথাটি বলেছে আলেকজান্ডার পোপ। শুধু পোপ বলছে আজকে, সঠিক উত্তরে আলেকজান্ডার লেখে নাই, সংক্ষেপে বলছে যে পোপ। পিবি শেলি, পিবিউ লেখে নাই, মানে এটা সংক্ষেপে আসছে। জন মিল্টন, উইলিয়াম শেক্সপিয়ার, সংক্ষেপে আসছে, সংক্ষেপে হবে, সমস্যা নাই। আমাদের এই কথাটি বলেছে আলেকজান্ডার পোপ। পরবর্তীতে আসি, কোনটি নোয়িং তৎপুরুষ সমাস নয়? নোয়িং তৎপুরুষ, যেমন আমাদের এখানে ব্যাস বাক্য জানতে হবে, যেমন নয় এক, নয় যোগ এক, নয় নাবোধক হবে, এক নয় অনেক, ন যোগ এক নোয়িং। তাহলে এটাই যে নয়, নেগেটিভ আসছে, তাহলে 9 যোগ 1 নোয়িং তৎপুরুষ সমাস, এটা নোয়িং তৎপুরুষ সমাস, তাহলে হবে না। বলছে কোনটি নোয়িং তৎপুরুষ সমাস নয়? নয় বলছে। আচ্ছা, অপরাহ্ন, অপরাহ্ন এখানে তো নেগেটিভ কিছুই নাই, তাহলে সঠিক উত্তর এটি। যেমন অনিষ্ঠ, নয় নিষ্ঠ, অনৈক্য, নয় ঐক্য, অনৈক্য যাতে এক মতামত মানে মিলছে না, অনৈক্য নাই, হ্যাঁ, অনৈক্য মানে মিল নেই। তাহলে এটার সঠিক উত্তর হবে বন্ধুরা নোয়িং তৎপুরুষ সমাস নয়, অপরাহ্ন, এখানে কোনো নেগেটিভ আসে না, নোয়িং তৎপুরুষ, তাহলে এটি নয়, বাকিগুলো নোয়িং তৎপুরুষ সমাস। পরবর্তীতে আসি, এটা ম্যাথ থেকে আসছে। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকার সাজানো যায় যাতে দুইটি আর পাশাপাশি? বন্ধুরা এই এতটুকু পর্যন্ত আমাদের কমন দিয়েছে, কিন্তু এইটুকু বাড়িয়ে দিয়েছে, যদি যাতে দুইটি আর পাশাপাশি না থাকে, পাশাপাশি আর থাকতে পারবে না। এটা বিন্যাস সমাবেশ থেকে প্রশ্নটি আসছে। তাহলে আমরা একটু বের করি অ্যারেঞ্জ শব্দটিতে এটার নিয়ম কি। সলভ, সলিউশন কি আছে? শব্দ রয়েছে, বর্ণ কয়টি রয়েছে এই শব্দটির? 1 2 3 4 5 6 7, তাহলে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড
স্বরবর্ণ কয়টি রয়েছে, ভাওয়েল কয়টি রয়েছে, বা একই টাইপের কি কি আছে, যেমন এ রয়েছে একটি, দুইটি, 2 ফ্যাক্টরিয়াল। তারপরে একই টাইপের যেগুলো থাকবে সেগুলো লিখবো। তাহলে আর রয়েছে কয়টি, 1 2, পাশাপাশি রয়েছে দুইটি, মানে মাল্টিপল দিতে পারি। আর কোনো সংখ্যাই রিপিট করে নাই বা একের অধিক নেই, তাহলে ওগুলা নেওয়া যাবে না। ফ্যাক্টরিয়ালকে ভাঙালে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি, যদি এটাকে ভাঙাতে চাই, যেমন 7 লিখবো, কমতে থাকবে মাল্টিপল 6 5 4 3 2। 2 ফ্যাক্টরিয়ালকে ভাঙালে 2 ফ্যাক্টরিয়াল সমান 2 মাল্টিপল অন, ওই একই হয়। তাহলে আমরা ফ্যাক্টরিয়াল যেহেতু 2 রেখে দিলাম, অন লিখলাম না, যেহেতু নিচে দুটো ফ্যাক্টরিয়াল 2 রয়েছে, আমরা একটা ফ্যাক্টরিয়াল বাদ দেবো, যেমন এটা কাটাকাটি করা যায়, তাই ওটা রেখে দিলাম। আর 2 ফ্যাক্টরিয়ালের মান আছে 2, তাহলে 2 ফ্যাক্টরিয়াল আমরা এভাবে লিখতে পারি, ফ্যাক্টরিয়াল 2, এখানে 2 লিখলাম, আর উপরে কি থাকে, 7 মাল্টিপল 6 মাল্টিপল 5 মাল্টিপল 4 মাল্টিপল 3 এটা থাকে। এখন 2 ভিতরে যে একবার, 2 4 ভিতরে যায় 2 বার। এখন এগুলো গুণ করতে হবে, যেমন 3 দুগুণে 6, 5 6 30, 30 গুণ 6 7 42, 30 মাল্টিপল 42, 0 এটা গুণ করো, 3 দুগুণে 6, 3 ছেড়া 12, তাহলে এটার কত আসে মাল্টিপল করলে, 0 3 দুগুণে 6, 3 ছেড়া 12, 1260। এই অঙ্কটা করার জন্য একটু সময় লাগবে, এক অংশ করে ফেলছি, এই পর্যন্ত আমাদের করা হয়ে গেল। অর্থাৎ অ্যারেঞ্জ শব্দটি বর্গগুলো কত প্রকার সাজানো যায়, 1260। কিন্তু এই কোশ্চেন এতটুকু না, আর একটু জুড়ে দিয়েছে যাতে দুইটি আর পাশাপাশি না থাকে। আচ্ছা, আর দুইটি এখানে পাশাপাশি রয়েছে, তাহলে আমরা যদি বলতো যে কত প্রকার সাজানো যায়, 1260 প্রকারে সাজানো যায়। আসলে 1260 অপশনে রয়েছে, এটা কি অ্যান্সার হবে? আমাদের আরো কাজ রয়েছে, সেটুকু করতে হবে, তারপর দেখব। আচ্ছা, যাতে দুইটি আর পাশাপাশি না থাকে, তাহলে যদি আর দুটো পাশাপাশি না থাকে, কয়টি বর্ণ, এই দুইটি মিলে একটা হবে, 1 2 3 4 5 6। আর দুটো কি বলছে, পাশাপাশি থাকবে না, পাশাপাশি থাকবে না। তাহলে ওই পাশাপাশি না থাকলে বিচ্ছিন্ন হয়ে যাবে, বা দুটো যে আর পাশাপাশি না থাকে, তাই দুটো মিলে একটা বর্ণকে ধরবো, তাহলে 1 2 3 4 5 6। এইবার ফ্যাক্টরিয়াল 6 ডিভাইডেড, পাশাপাশি এ দুটো থাকবে না, তাহলে এখন কি থাকবে, শুধু থাকবে, তাহলে আর বাদ গেল। এরপরে যে রিপিট মানে বর্ণ বা রিপিট কি কি থাকবে, এ দুইটা থাকে, দুটো এ, ফ্যাক্টরিয়াল 2। আর কিছু রিপিট করে নেয় বা একের অধিক নেয়, তাহলে এতটুকুই থাকবে। এখন আমরা এটা বের করব, 6 মাল্টিপল 5 মাল্টিপল 4 মাল্টিপল 3 মাল্টিপল 2 ফ্যাক্টরিয়াল, আর এখানে নিচে 2 ফ্যাক্টরিয়াল, এটা কাটাকাটি যায়, 3 4 12, 5 বরং 60, 60 গুণ 6 0 36, 360 আসছে। এখন বলছে যে পাশাপাশি যদি না থাকে, দুটো মান বের করে ফেলছে, একটা হচ্ছে 1260, একটা হচ্ছে 360। প্রথম অংশকে আবার এই যে ডিভাইডেড করতে হবে, যেমন 1260 ডিভাইডেড 360, 0 0 কতবার যায়। আচ্ছা বন্ধুরা, আরেকবার দেখি তাহলে, 1 2 3 4 5 6 7, 7টি ফ্যাক্টরিয়াল 2, এটা ঠিক আছে। তারপরে বলছে পাশাপাশি যদি রাখি, তাহলে পাশাপাশি না রাখলে এখানে একটা বর্ণ, 1 2 3 4 5 6 ফ্যাক্টরিয়াল 6। আর রিপিট কি করলো, রিপিট করলো এ দুইটা, একটা দুইটা, 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 6 5 4 3 2, 2 2 বাদ যায়, তাহলে 3 দুগুণে 6, সরি এখানে আমাদের মাল্টিপল করতে ভুল হয়েছে, 3 দুগুণে 6 4 6 24, 24 গুণ 24 গুণ, এখানে একটু কাউন্টি ভুল হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখি, তাহলে এখানে হবে 6 মাল্টিপল 5 মাল্টিপল 4 মাল্টিপল 3 মাল্টিপল 2 ফ্যাক্টরিয়াল, নিচে 2 ফ্যাক্টরিয়াল,
2 ফ্যাক্টরিয়াল 2 কাটাকাটি যায়। এখন আমরা এটা গুণ করব, 3 × 12, 12 গুণ 60, 12 গুণ 60, 0 6 12 72, 720। এটা 720 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1260 ভাগ 720, এটা এটা কাটাকাটি যায়। তাহলে থাকে কত? 3 × 12, 12 5 বরং 60, 3 × 12 5 বরং 60, 12 6 বরং 72। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি কত আসে, কতবার যায়? এটা মাল্টিপল এটা তো যায় না, তাই না? আচ্ছা, এটা আমরা একটু পরে দেখবো। 40 নম্বরটা পরে দেখি। 41 দেখি বন্ধুরা। এ স্কয়ার বি কিউব সি স্কয়ার ডি কে এ কিউব বি স্কয়ার ডিভাইডেড সি ডি কি দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? আচ্ছা, এটা প্রশ্নবোধ, কত হবে এটা একটু আমরা দেখি। ভাগ করতে বলছে তাই না? তাহলে এ স্কয়ার বি কিউব সি স্কয়ার ডি ভাগ করতে বলছে, ভাগ, এখানে এ কিউব বি স্কয়ার সি ডি কিউব। আচ্ছা দেখি তাহলে বন্ধুরা, এ স্কয়ার বি কিউব আর সি স্কয়ার ডি ভাগটাকে গুণ করব, তখন হর লবে চলে আসবে, ডি কিউব আর লবটা হরে চলে আসবে, এ কিউব বি স্কয়ার। এখন একটু কাটাকাটি করি, দেখা যায় এ আর রয়েছে দুটি, এখানে আছে তিনটি, একটা এ থাকে। বি এখানে রয়েছে দুটি, এখানে তিনটি, একটা বি থাকে। তারপরে সি এখানে রয়েছে একটি, এখানে দুইটি, একটা সি থাকে। ডি এখানে একটি, এখানে তিনটি, এখানে ডি থাকে দুইটি। তাহলে বন্ধুরা লবে কি থাকে? বি ডি স্কয়ার থাকে। আর নিচে রয়েছে এ সি বা সি এ, সি এ কোনটা অপশন? বি ডি স্কয়ার। এ সি বা সি এ একটা লেখা যাবে, সমস্যা নাই, যেটাই লিখি না কেন। এসি ডি নম্বর অপশনে রয়েছে, অর্থাৎ বি ডি স্কয়ার ডিভাইডেড এসি, তার সঠিক উত্তর গ নম্বর। এরপরে পরের নম্বরটা চলে আসি, কোশ্চেন নম্বর 42, বাংলা অনুবাদ করো। আই অ্যাম সিক অফ হিম। সে আমাকে অসুস্থ করে দিয়েছে, তাকে আমার অসহ্য লাগে। সে সে যে অসুস্থ আমি তা জানি, আমি তার কারণে অসুস্থ। এটা হবে তাকে আমার অসহ্য লাগে। সঠিক উত্তর খ নম্বর, আই অ্যাম সিক অফ হিম, তাকে আমার অসহ্য লাগে। এর পরবর্তীটা চলে আসি, মর্তে চাহিনি আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এটা রচয়িতাকে? এটা রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কোশ্চেনে চলে আসি বন্ধুরা, 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী কি? অনেকবার আসছে, লেটেস্ট আমরা দেখতে পাচ্ছি যে ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী রাতের আধারে 2টোর দিকে একদম হাইজ্যাক করে নিয়ে চলে গেল, নিয়ে নিউ ইয়র্কের একটি আদালতে তার বিচার কার্য পরিচালিত হবে। শুধু তাকেই না, তার ওয়াইফকে নিয়েও চলে গেল। কি যে একটা অবস্থা! পরাশক্তি বলে তার অস্ত্র আছে, তার সৈন্য আছে, তাই বলে একটা দেশের প্রধানমন্ত্রীকে ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জেগে তাকে তুলে নিয়ে যাবে, খুবই ভাবার বিষয়। তাহলে 2025 সালে এখানে উস্কানি দিয়েছিল, নিজে আসলে ঘরে যদি শত্রু থাকে তাহলে বাইরে শত্রু প্রয়োজন হয় না। ঘরে শত্রু ছিল এই যে মারিয়া করিনা মাসাদো, এই হচ্ছে সেই পরাশক্তি, আমেরিকার দালাল যাকে বলা যায়, সেই ইন্ধন দিয়েছিল। এই ভদ্র বলা যাবে না, অভদ্রই বলা যাবে, এই মহিলা, সে ছিল আমেরিকান পন্থী, সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 2025 সালে, মারিয়া করিনা মাসাদো। পরবর্তীতে আমরা চলে আসি, দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিএ পাগলা বুড়ো। এটা বিএ পাগলা বুড়ো, এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের প্রহসন। পরবর্তী আসি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? এই কোশ্চেনটি অনেকবার চলে আসছে, এটা আমরা জানি, ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর। আমাদের সাল বলছে, মাসটা বলে না, 17 নভেম্বর 1999। পরীক্ষা এরকম আসতে পারতো যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কত সাল থেকে আন্তর্জাতিক? 2000 সাল থেকে 188টি দেশ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করে আসছে। কিন্তু এটা স্বীকৃতি দিয়েছিল, এই যে কোন সালে স্বীকৃতি দিয়েছিল, কোন সংস্থা দিয়েছিল এভাবে পরীক্ষা আসে? ইউনেস্কো। কত সালে? 1999 সালে 17 নভেম্বর। পরবর্তীতে আসি,
বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বৃষ্টিপাত হলে গাছগাছালি সবুজ সতেজ হয়, খুব বৃদ্ধি পায় বর্ষাকালে। নাইট্রোজেন, অর্থাৎ মাটিতে নাইট্রোজেন পরিমাণ, নাইট্রোজেনটা কোথায় থাকে? বাতাসে থাকে। অথবা বিদ্যুৎ চমকালেও মাটির উর্বরতা বৃদ্ধি পায়। বাতাসের কোন উপাদান মাটিতে উর্বরতা বৃদ্ধি সহায়তা করে? নাইট্রোজেন, N2, নাইট্রোজেন। নাইট্রোজেন, এটা রিপিট কোশ্চেন, অনেকবার আসছে পরীক্ষায়। তারপরে আসি বন্ধুরা, কি বললো এই ম্যাটটিতে? 5 এর 6/7 ভাগ এভাবে আসছিল পরীক্ষায়। এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে? কত যোগ করলে? অজানা। এই অজানাটা আমরা এত এর সাথে বলছে, এর জন্য প্লাস। কত যোগ করলে আমার জানা নাই, আমি ধরে নিলাম এক্স, যোগ করলে যোগফল 1 হবে। তাহলে আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি। আমরা জানি যে গুণের, এর মানে গুণের কাজ, এই কাজটা আগে করতে হবে। 6 বাদ যায়, থাকে 5, উপরে নিচে থাকে 7 ভাগ, এটা মিশ্র ভগ্নাংশ, 7 থেকে 7 আর 3 10, এর হর আসবে 7, এর সাথে এক্স ইকুয়াল 1। এতটুকু বুঝতে পেরেছি আশা করি। এর কাজ, এই সরল অঙ্কের ভিতরে সর্বপ্রথম এর কাজ করতে হয়। এই দুটো করব আমরা। উপরে 6 রয়েছে, কাটাকাটি করলাম, 6 ভিতরে যে একবার, উপরে থাকে 5, নিচে 7, এটা রেখে দিলাম। ভাগ থাকবে, মিশ্র ভগ্নাংশকে আমরা অপরিহিত ভগ্নাংশ করব। অপরিহিত ভগ্নাংশ লব বড় হর ছোট, যেমন 7 থেকে 7 যা আসবে এর সাথে লব যোগ করতে হবে। 7 থেকে 7 আর 3 10 বাই 7। আর ওই যে কত যোগ করলে, অজানা সংখ্যা আমার জানা নেই, তাই এক্স ধরে নিয়েছি। ওকে, আমরা এটা একটু আবার সমাধান করার চেষ্টা করি। 5 7 ভাগ রয়েছে, এটা আমরা কি করব? গুণ করব, তাহলে তখন চেঞ্জ হয়ে যাবে। উপরে হরটা উপরে যাবে আর লবটা হরে চলে আসবে। যোগ এক্স ইকুয়াল 1। তাহলে 7 আর 7 কাটাকাটি যায়, আর 5 5-এর ভিতরে যায় একবার, 5 10-এর ভিতরে যায় 2 বার। তাহলে আমরা পেয়ে গেছি হাফ। 1/2 হাফ যোগ এক্স ইকুয়াল 1। এখন আমরা কি করবো? এই হাফটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে কি আসে? এক্স থাকবে, এখানে অন্তর রয়েছে 1, প্লাস আছে, পিছনে চিহ্ন না থাকলে প্লাস 1/2, এটা বিয়োগ করতে হবে। ম্যাথটা একটু বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই। কিছু বলছি বন্ধুরা যে দেখা মাত্রই হয়ে যাবে, আর কিছুগুলো করতে হবে, এগুলো না করে আমরা রেজাল্ট পাবো না। তাহলে এখানে লসাগু করবো, লসাগু 2, নিচে 1 রয়েছে, 1 2-এর ভিতরে যায় 2 বার, 2 - 2 2-এর ভিতরে যায় একবার, 1 গুণ 1। তাহলে বন্ধুরা পাচ্ছি উপরে 2 থেকে 1 বিয়োগ গেলে থাকে 1, নিচে থাকে 2। হাফ কোথায় আছে? হাফ খ নম্বরে। এর সঠিক উত্তর হচ্ছে খ। পরবর্তী কোশ্চেন, প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ হলো। কি কি অংশ? ধ্বনি, শব্দ, বাক্য, বর্ণ সমাস ধ্বনি, সমাস কারক ধ্বনি, পদ বর্ণ ধ্বনি। এরা আসবে ধ্বনি, শব্দ, বাক্য। এর সঠিক উত্তর হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য। এই প্রত্যেক ভাষারই 3টি মৌলিক অংশ। ওকে, পরবর্তীতে আসি শিক্ষার্থী বন্ধুরা। সাইনট্যাক্স মিন্স, অনেকবার আসছে প্রশ্নটি। সাইনট্যাক্স মানে হচ্ছে বাক্য সংক্রান্ত সেন্টেন্স বিল্ডিং। এর পরবর্তী কোশ্চেন, ওমিসেট, এটা স্পিচ, ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, প্রত্যক্ষোক্তি, পরোক্ষোক্তি, 2 প্রকার। আমরা যে বক্তা বক্তব্য কি বললেন? দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এখানে কি বলছে? ওমি সেড, ওমি বলছে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, ফিউচার টেন্স। তাহলে আমরা কি করব? এটা ইনডাইরেক্ট করার জন্য ওমি সেড, আমরা জানি কমা উঠে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের কমা উঠে দ্যাট বসবে, দ্যাট। ওমি সেড দ্যাট, ওমি বললো, কি বললো? তাহলে এটা হচ্ছে আই, ফার্স্ট পারসন। আই সর্বদাই যাবে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কাছে। সাবজেক্ট কে? ওমি। ওমি কি ছেলে না মেয়ে? ছেলে। তাহলে হি, হির পর সর্বদাই কি বসে? হি শ্যাল না উইল? কোনটা বসে? সর্বদাই উইল বসে। হি উইল হবে না, যেহেতু করেসপন্ডিং পাস্ট টেন্স, যেহেতু সেড রয়েছে
পাস্ট টেন্স আছে, এটা সে, প্রেজেন্ট ফর্ম সে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে অনুরূপ পাস্ট টেন্স হবে, তাহলে এটা কি হবে, এই উইলটি হয়ে যাবে উড। ওমি সেড দ্যাট হি উড, বাকি অংশ বসে যাবে, হি উড গো টু স্কুল। তাহলে কোনটা রয়েছে এটা, ওমি সেড দ্যাট হি উড গো টু স্কুল, 1 নম্বরে রয়েছে, খুব সিম্পল। ওকে, পরবর্তীতে আসি, আউট অ্যান্ড আউট, সম্পূর্ণ, থরোলি, কতবার যে আসছে এটা, থরোলি, এটা প্রাইমারি রিপিট করেছে, অনেকবার আসছে এই কোশ্চেনটি। পরবর্তীতে আসি 53 নম্বর, 30 টাকা 75 টাকা শতকরা কত, 30 টাকা। ওকে, 75 টাকা শতকরা কত, তাহলে 75 টাকা শতকরা মানে x% এর 30 টাকা, এটা করতে হবে। ওকে, আমরা এটা করার চেষ্টা করি। তাহলে 75 মাল্টিপল উপরে x নিচে 100 ইকুয়াল 30, বা শতকরা অধ্যায় থেকে এভাবে আসে। 25 দিয়ে কাটাকাটি, 25 75 ভিতরে যায় 3 বার, 25 100 ভিতরে যায় 4 বার। তাহলে বন্ধুরা কি থাকে, উপরে 3x থাকে, নিচে থাকে 4 ইকুয়াল 30। তাহলে কি থাকবে, x ইকুয়াল 30 থাকবে, এটা চেঞ্জ হয়ে যাবে, ভাগ আকারে আছে, গুণ হয়ে গেলে কি হবে, এটা চেঞ্জ হয়ে গেলে উপরে যাবে 4, নিচে যাবে 3, 3 ভিতরে যাক বার, 3 30 ভিতরে যায় 10 বার, 10 গুণ 4, 4 10 40, কত পার্সেন্ট, 40%, অনেকবার আসছে এই নিয়মের। ওকে বন্ধুরা, একটি স্কুলের 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি, 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে, ওই স্কুলে শতকরা কত ছাত্র কোনো খেলায় তিনটাই পছন্দ করে না, এটা সঠিক উত্তর হচ্ছে 30%। বন্ধুরা, পরবর্তীতে চলে আসি, একজন বাংলা ভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি। আসলে প্রাইমারিতে প্রতি বছরে আমরা দেখি পাই 2-3টা কোশ্চেন এভাবে, এগুলো কমন করে না, নতুন নতুন শব্দ এরা বের করে, মানে নতুন একটা প্রশ্ন নিয়ে আসে, গতবার হয়েছিল তেমনি এভাবে এবছর একটা নিয়ে আসছে। যেমন একজন বাংলা ভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ হচ্ছে সাক্ষরতা, কোনটি, সঠিক উত্তর সাক্ষরতা। পরবর্তীতে আসি, পিতা, এই অঙ্কটা আমাদের করতে গেলে 1-1.5 মিনিট সময় লাগবে, দেখি আমরা একটু চেষ্টা করি। পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর, 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত, তাও না বলে বলতে পারতো যে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। আচ্ছা, আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি, 7 বছর আগে তাদের বয়সের, তাহলে মনে করতে পারি, অনেক কিছুই করতে পারি, কিন্তু এখানে কি করব, 7 বছর আগে, 7 বছর আগে পিতার বয়স ছিল, পিতার সংক্ষেপে লিখি, পিতার বয়স ছিল কি হবে, 6x বছর। তাহলে 7 বছর আগে বা পূর্বে পুত্রের বয়স ছিল, সংক্ষেপে লিখি, পুত্রের বয়স ছিল কত, 1x বছর, শুধু x লাগলেও চলবে, বা 1x বছর। ওকে, তাহলে 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত বছর, 7 বছর আগে। তাহলে বর্তমান কত, যদি পরে বা আগে এরকম বলে, পরে বললে যে কয় বছর বলবে বর্তমান থেকে বিয়োগ করতে হয়, আর আগে বললে আমরা এটা যোগ করব। তাহলে লিখবো পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স 6x প্লাস কত বছর বলছে বন্ধুরা, কত বছর বলছে, 7 বছর আগে, তাহলে আমরা যোগ করব 7 বছর আগে, তাহলে 7 বছর আগে ছিল, এখন বয়স কত, ওই 7 যোগ করতে হবে, তাহলে আমরা বর্তমান বয়সটা পাবো। পিতার বর্তমান বয়স গেল, তাহলে পুত্রের বর্তমান বয়স হবে, এই অনটা লিখতে হয় না, x প্লাস 7, এটা পেয়ে গেছি আমরা বর্তমান বয়স। তাহলে কি বলছে, এখন আমরা একটা সমীকরণ সাজাবো যে 7 বছর আগে তাদের বয়স অনুপাত এত ছিল, আমরা এটা দিয়ে মূলত অঙ্কটা করব। তাহলে বর্তমান বয়স পিতার পেয়ে গেছি 6x প্লাস 7 বছর, পুত্রে পেয়েছি x প্লাস 7 বছর। এখন এদের বললো যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর, এটা কি আগে না বর্তমান না পরের, কোনটা, এটা হচ্ছে আসলে এই লাইনটি দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে পিতা পুত্রের বয়সের সমষ্টি, কিছুই বলে দেয় না এটা, সে তো বলতেও পারতো যে 7 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি, অথবা বলতে পারতো 7 বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি,
এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে বর্তমান কথাটা বলছে, অর্থাৎ পিতা পুত্রের বয়সের সমষ্টি। তাহলে বর্তমান দিয়ে আমরা সাজাবো শর্ত মতে। আমরা পরীক্ষায় যখন করবো তারও তো সিম্পল, এগুলো লেখারই দরকার নাই, তখন আমরা লিখবো মনে মনে লিখবো বা সংক্ষেপে লিখবো 6x প্লাস 7 x প্লাস 7। এগুলো যখন রিটেনে আসবে তোমাদের বোঝার স্বার্থে একটু বিস্তারিতভাবে করতেছি, বাট এক্সাম হলে এত বিস্তারিত করার সুযোগ থাকবে না বা সময় থাকবে না। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে কি বলতে পারি, পিতা পুত্রের, তাহলে পিতার কত পেয়েছি 6x প্লাস 7, সমষ্টি মানে যোগ, পুত্রেরটা লিখবো, পুত্রের কত পেয়েছিলাম x প্লাস 7। এই দুইজনের বয়সের সমষ্টি বা যোগফল বললো 70 বছর। এখানে আমরা x এর মানটা বের করে ফেলবো। কি আসে তাহলে 6x 7x যোগ 7 আর 7 14 ইকুয়াল 70, বা 7x ইকুয়াল প্লাস আছে এপাশে মাইনাস হয়ে যাবে। তাহলে কত পাই আমরা দেখি, ডান পাশে আমরা দেখি, বা 7x ইকুয়াল কত থাকে 6 হাতে 1 1 1 2 5 56 থাকে এখানে, বা x ইকুয়াল গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে x এর মান পেয়েছি আমরা 7 8 56, 8 বছর পেয়েছি। তাহলে এখন আমরা বন্ধুরা বললো যে 5 বছর পরে বর্তমানটা বের করবো, আগে বর্তমান বের না করে পরেরটা বের করতে পারবো না। x এর মান পেয়েছি, তাহলে বর্তমানে পিতার বয়স কত, এখানে এই x এর মান পেয়ে গেছি 8, 8 এর সাথে তাহলে পিতার বয়স, পিতার বর্তমান বয়স কত আসছে, যেমন পিতার বর্তমান বয়স এখানে এই সমীকরণে বসাতে হবে 6x, তাহলে 6 8 48, 48 এর সাথে 7 যোগ কত আসে 48 আর 7 55। তাহলে পুত্রের বয়স কত আসবে, পুত্রের বর্তমান বয়স এখানে দেখো 8 বছর, x এর মান 8 আর 7 15 বছর। আরো কাজ আছে, কি করতে বলছে 5 বছর পরে, তাহলে পিতার বর্তমান বয়স পেলাম কত বছর 55 বছর, পুত্রের বর্তমান বয়স পেলাম 15 বছর। বলছে কি এখানে কি আমাদের অঙ্ক স্টপ করতে পারতো, তিনি না করে কি বললেন যে 5 বছর পরে যদি বলে তাহলে বর্তমানের সাথে, যেমন এখন আমার বয়স 32 বছর, 10 বছর পর কত হবে 32 + 10 42 এভাবে। তাহলে পিতার বয়স 5 বছর, যে কয় বছর বলবে সেটা যোগ করব। তাহলে 5 বছর বলছে, এর সাথে আরো 5, তাহলে 5 বছর পরে পিতার বয়স হবে, সংক্ষেপে একটু করি, পিতার বয়স হবে 60 বছর। আর 5 বছর পরে পুত্রের কত হবে, আগে ছিল 15 আর 5 20 বছর। কি বললো আবার অনুপাত করতে বলছে, কার অনুপাত, পিতা আর পুত্রের। এখন বন্ধুরা এখানে বুঝতে হবে শুরু করছে কি দিয়ে, পিতা দিয়ে, পুত্র দিয়ে কিন্তু শুরু হয় নাই। তাহলে পিতার বয়স 5 বছর পরে, পিতার বয়স তাহলে 5 বছর পরে পিতার, যেহেতু পিতা বললো এখানে শুরুতে, পিতার বয়সটা আগে লাগবো। পিতার বয়স পেয়েছি 60 বছর, অনুপাত পুত্রের বয়স 20 বছর। ওকে, 20 দিয়ে কাটাকাটি যায়, 20 এর ভিতরে যায় কয়বার, একবার, আর 20 60 এর ভিতরে যায় 3 বার। 3 অনুপাত 1 অপশনে আছে, 3 অনুপাত 1 ক নম্বর অপশনই রয়েছে। তাহলে সঠিক উত্তর 3 অনুপাত 1। আসলে এটা একটু লম্বা ম্যাথ কিন্তু সিম্পল। ওকে, বলছিলাম বন্ধুরা যে কিছু দেখা মাত্র করা যাবে, আর কিছু অনেক সময় ব্যয় করে করতে হবে। ওকে, নিচে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়, 3টে দেখা যায় একই রকমের আছে, একটি একই রকমের নেই, ভিন্ন প্রকৃতির, সেটা আমরা বের করব। ফেসবুক, এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক সামঞ্জস্যপূর্ণ, তাহলে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, বর্তমানে লিঙ্কডইন খুব জনপ্রিয় একটি। তাহলে টুইটার, ফেসবুক মার্ক জুকারবার্গ আবিষ্কার করে 2004 সালে, টুইটার কত সালে 6 সালে মেবি, লিঙ্কডইন। তাহলে এই 3টে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আর উইকিপিডিয়া হচ্ছে একটি বিশ্বকোষ। তাই এই 3টের সাথে এটা মিল নেই, সামঞ্জস্যপূর্ণ ন, 3টে একই ক্যাটাগরি, হ্যাঁ 3টে একই রকমের বুঝাচ্ছে, বাট উইকিপিডিয়া, তাহলে এর সঠিক উত্তর আছে উইকিপিডিয়া এর সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে আসি, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের 1921 সালে এটি রচিত হয়েছিল। তাহলে এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। শিক্ষার্থী বন্ধুরা এটা অনেকবার আসছে। তারপরে আসি প্রফেশন অফ টিচিং, প্রফেশনকে ইংলিশে কি বলে,
হ্যাঁ, টিচারকে এটা যে বলে হিস্টোরি, লিঙ্গুইস্টিক, টিচারশিপ না পেডাগোগি, এটাকে বলা হয় পেডাগোগি। এটা রিপিট কোশ্চেন, অনেকবার পরীক্ষা আসছে পেডাগোগি। তারপর গণভোটকে কি বলে, হ্যাঁ, তারপর শিশুদের শিক্ষাকে কি বলে, শিশুদের যে রোগ হয় ওটাকে কি বলে, প্রফেশন টিচিংকে কি বলে, প্রফেশন অফ টিচিং, টিচিং পেশাকে কি বলে, পেডাগোগি বলে। ওকে বন্ধুরা, পরবর্তীতে আসি আমরা টাকায়। আবার একটি ম্যাথ দিয়েছে, এটিও শতকরা অধ্যায় থেকে। শতকরা বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। টাকায় 10টি এবং টাকায় 15টি সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকা 12টি বিক্রি করলে সব লিচু, তার আমি দেখা যায় মনে করো একটা লিচুওয়ালা বা কয়েকটা লিচুওয়ালা লিচু বিক্রি করতেছে, আমি প্রথম জনের কাছ থেকে আমি কিনবো টাকায়। টাকায় মানে কি 1 টাকা, তাহলে 10টির আমি ক্রয় করব, ক্রয় মূল্য সমান 10টির ক্রয় মূল্য সমান 1 টাকা। সর্বদাই একটির বের করতে হবে, তাহলে একটির ক্রয় মূল্য হবে কি 1/10 টাকা। একটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। আবার কি বললো, সেম ব্যক্তির টাকায় 15টি, অন্য একটি লিচুওয়ালা থেকে সে লিচু ক্রয় করলো 15টিতে, এইবার লাগবো 15টি ক্রয় মূল্য, 2 জায়গা থেকে সে ক্রয় করবে, 15টি ক্রয় মূল্য হবে 1 টাকা। সেম, তাহলে একটির ক্রয় মূল্য হবে 1/15 টাকা। তিনি কয় জায়গা থেকে লিচু কিনলেন, 2 জায়গা থেকে কিনে, দুইটা আবার সে একটা ঝুড়িতে মিলাবে, মিলিয়ে তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, একটা লিচুর দাম পেয়ে গেলাম 1/10 টাকা, মানে এখানে পয়সা আসবে, আর এখানেও এই যে 1/15 দুইটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই দুইটা 1 যোগ 1, এখন 1 যোগ 1 বা 2টি লিচুর দাম, 2টি লিচুর ক্রয় মূল্য, লিচুর ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য কত আসবে, তাহলে আসবে একটা আসছে 1/10 যোগ 1/15, এই দুইটা যোগ করতে হবে। যোগ করে 2টি লিচুর দাম পাবো আমরা, সেটা বের করব। তাহলে 2টো লিচুর দাম কত পেয়েছি আমরা বন্ধুরা, দেখি 2টি লিচুর দাম, এই অঙ্কটা একটু করে নিতে হবে। 2টি লিচুর ক্রয় মূল্য পেয়েছি 1/15 টাকা। আমরা একটি বের করবো, দুইটা মিলাবো, মিলাইয়া এখানে প্রথম জুড়ি থেকে একটি, পরের জুড়ি থেকে একটি, টোটাল 2টি, তাহলে 2টি লিচুর দাম এত টাকা। অতএব একটা লিচুর দাম কমালে কি হবে বন্ধুরা, ভাগ হবে, ভাগ 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 15, ভাগটাকে গুণ করব, আর সংখ্যার কিছু না থাকলে হর সর্বদা 1 থাকে, এটা উল্টে যাবে, হর লবে যাবে, লবটা হরে আসবে। তাহলে আর কিছু করা যায়, এখানে কাটাকাটি করা যায় না। তাহলে কি হবে, উপরে থাকে 1, নিচে থাকে 30, এত টাকা। কয়টার মূল্য বন্ধুরা, এটা হচ্ছে একটার মূল্য 1/30 টাকা। একটু কাজ আছে বন্ধুরা, সেটা হয়নি, দাঁড়াও একটু মুছে দিই। এখানে একটু মিস্টেক হয়ে গেছে। একটু পরে করব। তাহলে 2টির ক্রয় মূল্য দাঁড়ালো 1/10 যোগ 1/15, 2টির ক্রয় মূল্য সমান, একটু লসাগু করে নিতে হবে, একটু মিস্টেক হয়ে গেছিল। 10 আর 15 লসাগু 5 দিয়ে যায় 2 বার, 3 দুগুণে 6, 5 7 30, এটা লসাগু হচ্ছে 30, এটা লসাগু করে নিতে হবে। তাহলে 3 হয় এখানে, এখানে হয় 2, তাহলে দাঁড়ালো 5 নিচে 30, 5 5-এর ভিতরে যে একবার, 5 30-এর ভিতরে 6 বার যায়, তাহলে থাকে 1/6। এই 1/6 কয়টা লিচুর দাম, 2টি লিচুর দাম। অতএব একটি লিচুর দাম বের করতে হবে। একটি লিচুর ক্রয় মূল্য 1/6 ভাগ 2 সমান 1/6, ভাগটাকে গুণ করতে হবে, নিচে থাকে 1, উপরে থাকে 2, তাহলে দাঁড়ালো, এখানে করতে পারি, এখানে দাঁড়ালো উপরে 1 আর নিচে হয় 6 দুগুণে 12, কাটাকাটি যায় না, 1/12। আমরা এটার একটা লিচুর ক্রয় মূল্য পেয়েছি 1/12। দেখো বন্ধুরা, অনেকটা করে নিতে হয়, হ্যাঁ। তাহলে একটা লিচুর ক্রয় মূল্য পেয়েছি 1/12 টাকা। এখন আমাদের বলছে যে 12টি টাকায় লিচু এতটি করে বিক্রয় করবে, তাহলে 1 টাকায় বিক্রি 12টি লিচু
যেমন 12টি লিচুর এইবার হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কয় টাকা? 1 টাকা। তাহলে একটা লিচুর বিক্রয় মূল্য হবে 1/12 টাকা। তাহলে এখানে পেয়েছি বিক্রয় মূল্য 1/12 আর ক্রয় মূল্য পেয়েছি আমরা 1/12। তাহলে এই দুইটা যদি সমান হয়, ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য তা যদি একই হয়, তাহলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। বন্ধুরা কি করতে হবে আগে, এখানে যেমন আলাদাভাবে 10টির একটা বাই করবো, 15টি আছে এখানে একটা বাই করবো, এই দুইটা যোগ করে এই যে আমরা বের করছি দুইটির ক্রয় মূল্য, লসাগু করে করতে করতে দেখা যায় দুইটি ক্রয় মূল্য 1/6 টাকা, একটি পেয়েছি 1/12 টাকা, একটির ক্রয় মূল্য পেয়েছি এত টাকা। আবার উনি এই দুটো একাত্র করে এরপরে বললো যে 12টি লিচু তিনি টাকায় বিক্রি করবে। তাহলে 12টির ক্রয় মূল্য বিক্রয় মূল্য কয় টাকা? 1 টাকা। অতএব একটার ক্রয় মূল্য 1/12 টাকা। ক্রয় মূল্য যাহা বিক্রয় মূল্য যদি তাহা হয় বা দুইটা যদি সমান হয়, তাহলে লাভ ক্ষতি কোনোটাই হবে না। এটা সঠিক উত্তর হচ্ছে খ। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি বন্ধুরা। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ, সঠিক অ্যাক্টিভ আছে, আমাদেরকে প্যাসিভ করতে হবে। ইউ মাস্ট শাট দিস ডোরস, তোমাকে অবশ্যই অবশ্যই শাট ডাউন বন্ধ করতে হবে। দিস ডোরস, এই জানালাগুলো তোমাকে অবশ্যই বন্ধ করতে হবে। এটা কি? প্যাসিভ করতে হবে। তাহলে আমরা জানি বন্ধুরা যে মডাল অক্সিলারি যদি থাকে এগুলো ওটা বসবে এবং একটা বি আসবে, যেমন মাস্ট বি কোথায় কোথায় আছে, যেমন এই অপশনে কোথাও নাই, এটা ক্রস। তারপরে এই অপশনের ভিতরে মাস্ট বি আছে, এখানে মাস্ট বি আছে। আচ্ছা, তাহলে মাস্ট বি আছে, একটা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা বাকিগুলো বাদ দেব। তাহলে কি হবে বন্ধুরা, এগুলোর থেকে আমরা বলতে পারি অবজেক্টটা আসবে কি? সাবজেক্টে। দিস ডোরস কোথায় কোথায় আছে, যেমন এটা দিস ডোরস আছে, শুধু শাট ডাউন দিয়ে শুরু করলো, এটাও বাদ যাবে। এখন কম্পিটিশন, দুইটি প্রতিযোগিতা হবে ক আর খ এর ভিতর দিয়ে। তাহলে দিস ডোরস, এখান দিস দিয়ে শুধু লিখে রাখছে, ডোরস আর লেখে না, ডোরস চলে গেছে, উদাও হয়ে গেল, তাহলে এটাও বাদ। তাহলে কে টিকে রইল? ক নম্বর, দিস ডোরস মাস্ট বি শাউট। ওকে বন্ধুরা, অনেক সময় দেখে শুধু তাড়াতাড়ি হয়ে যায়, দেখে অনেক সময় আছে অপশনগুলো একটু দেখে নিতে হয়। যেমন বন্ধুরা এটা অনেকবার আসছে, এটা 2 নিয়মে প্যাসিভ করা যায়। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না। তাহলে বন্ধুরা দেখা যায় কি কি বলছে এখানে, নেভার, এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, সর্বদা লেট দিয়ে শুরু হয়। তাহলে লেট কোনটা কোনটা আছে? এই দুটো আছে, ক আর খ লেট নাই, আমরা এভাবে ক্রস দেব, প্রথমে দুটো বাদ। তারপরে আসি লেট এ লাই, নেভার বি টোল্ড, লেট নট। আচ্ছা বন্ধুরা একটা বলা যায় এখানে নেভার মানে কি? কখনো না, এই নাবাদক রয়েছে। আচ্ছা এটা যদি লেট নট দিয়ে করা যায়, দুভাবে করা যায়। যেমন বন্ধুরা লেট নট এ লাই এবার বি, নেভারটা তখন কি হয়ে যাবে? এবার বি টোল্ড। এভাবে একভাবে করা যায়, কিন্তু এখানে কিন্তু এবার ইউজ করে নাই, তাহলে এটা অপশন বাদ। কে টিকি রইল? গ নম্বর, নেভার এটা লেট এ লাই নেভার বি টোল্ড, এভাবেও করা যায়। অর্থাৎ যদি লেট নট না বসাই, যদি লেট নট বসাই এবার বসবে, কারণ এখানে নেগেটিভ বসিয়ে ফেলছি, আবার এখানে নেভার বসবে না, এখানে বসবে এবার। আর এভাবে করা যায় যেভাবে গ নম্বর করেছে, অর্থাৎ লেট এ লাই নেভার বি টোল্ড। পরবর্তীতে আসি বন্ধুরা, কি বললো? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটি সঠিক? বলতে পারতো হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, এখানে আমাদের বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটি সঠিক। কোনটি সঠিক আমরা একটু দেখি। হি ইজ অ্যান এম এ, যেমন এম এর পূর্ণরূপ কি? মাস্টার্স অফ আর্টস, যারা মানবিক শাখা থেকে মাস্টার্স করে, ARTS, যারা মানবিক শাখা থেকে মাস্টার্স করে এম এ বলা হয়, মাস্টার্স অফ আর্টস। তাহলে এখানে বন্ধুরা এই যে এম লিখতে গেলে এ যোগ এম সমান এম, এ একটা এ কনসোনেন্ট আর ভাওয়েল, যে আমরা শিখছি ভাওয়েল 5টি, এই আই ইউ, এই যে এ ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। তাহলে কিন্তু এম কি আসলে, এখানে যে এম সে কনসোনেন্ট, কিন্তু এম কে বিশ্লেষণ করলে বা ভাঙালে পাওয়া যায় এ যোগ এম, যেমন এ চলে আসছে আগে ভাওয়েল, এই জন্য এখানে এন বসবে। তারপরে আছে হি ইজ LMAF, যারা ল কোর্স করে। আচ্ছা তাহলে এল কে আমরা বিশ্লেষণ করলে এ যোগ এল, এই যে এ ভাওয়েল চলে আসে, ভাওয়েল আসলে এন, এটাও সঠিক। অল অফ দিস, আচ্ছা এটা তো অল অফ দিস এখানে আসছে, আর একটা আছে, যেমন এই অল অফ দিসটা শেষে হবে। ইউ আর অ্যান MBBS, যারা ডাক্তারি পড়াশোনা করে MBBS,
এই এম কে তো আমরা আগেই বলছি বন্ধুরা যে এ প্লাস এম, যেমন এ ভাওয়েল তাই এম বসছে, তাহলে তিনটাই সঠিক, ক খ গ তিনটাই সঠিক, অল অফ দেম সবগুলোই সঠিক। পরবর্তীতে আসি বন্ধুরা, নিচে কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে? কোন রেখাটি বন্ধুরা? আমরা এটা অনেকেই জানি, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত এবং বিষুবু রেখা, এরা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা আমাদের উপর দিয়ে অতিক্রম করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে, আসতে পারতো যে জাতীয় স্মৃতিসৌধ স্থপতিকে, শহীদ তারপরে অপরাজেয় বাংলার স্থপতিকে অথবা কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে, তাহলে অপরাজেয় বাংলা শহীদ আব্দুল্লাহ খালিদ, আর কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান। এটা সঠিক উত্তর, হামিদুর রহমান। পরবর্তী কোশ্চেন, নবায়নযোগ্য জ্বালানি কোনটি? গতকালকের ক্লাসে বন্ধুরা যারা নার্সিং ক্লাসটা দেখেছিলে, ওখানে আমরা বলছিলাম, এই কোশ্চেনটা এখানে কমন আসলো, নবায়নযোগ্য জ্বালানি যে জ্বালানি অর্থাৎ যে আমরা যেটা জ্বালানি অর্থাৎ ব্যবহার করি, শক্তি পাই, যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কলকারখানাতে যে আমরা মেশিনারিজ যেগুলো আমরা করি, ওই মেশিনারিজগুলো চালাতে হয়, বিদ্যুৎ লাগে, এর আগে কয়লা দিয়ে এগুলো চালাতো। তাহলে নবায়নযোগ্য শক্তি অর্থাৎ যে জ্বালানিটা বারবার ইউজ করলেও ফুরাবে না, কিয়ামতের আগ পর্যন্ত ফুরাবে না, বারবার সেটাকে ব্যবহার করা যাবে। এর ভিতরে আছে যেমন সূর্য শক্তি, তারপর হচ্ছে সমুদ্রের ঢেউ, তারপর বলা যায় বায়ু, এরপরে বলা যায় পরমাণু শক্তি। তাহলে এই অপশনগুলোর ভিতরে যেমন কয়লা, মাটির নিচে যে কয়লা থেকে আমরা বেশি কার্বন পেয়ে থাকি, এই কয়লাটা ফুরিয়ে যাবে আগামী 30 বছর 50 বছরের ভিতরে। যারা খনিজ বিজ্ঞানী আছে তারা একটা পূর্বাভাস দিয়েছেন যে এটা ফুরিয়ে যাবে, পেট্রোল ফুরিয়ে যাবে। তারপরে আছে যে প্রাকৃতিক গ্যাস, এটাও ফুরিয়ে যাবে এক সময়, ভান্ডার থেকে ফুরিয়ে যাবে, বাট পরমাণু শক্তিটা কখনো ফুরাবে না। তাই বলেছে যে কোনটি নবায়নযোগ্য জ্বালানি, মানে বারবার ইউজ করা যাবে কিন্তু ফুরাবে না। সঠিক উত্তর পরমাণু শক্তি। তারপরে আসি বন্ধুরা 66 নম্বরে কি বলছে, 0.004 এর বর্গ করতে বলছে। বর্গ মানে কি? এই লেখাটা আমরা 0.04 মাল্টিপল 0.004 দুইবার গুণ করব। যদি কিউব দিত 3বার গুণ করব। তাহলে গুণ করি, 4 4 16। দশমিক কয়টার পর? এখানে আছে 3টা সংখ্যার পর, এখানে 3টা, টোটাল 6টা সংখ্যার পর দশমিক বসবে। আমরা পেয়েছি 2টো, তাহলে 6টা সংখ্যা করতে আর কয়টা শূন্য লাগবে? 4টা, 1 2 3 4, তারপর দশমিক, তারপর শূন্য। একটা সিম্পল ম্যাথ। কোন নম্বর অপশনে রয়েছে দেখি বন্ধুরা, 4টা শূন্য কোথায় আছে? 1 2 3 4, গ নম্বর অপশনে রয়েছে। সঠিক উত্তর ঘ নম্বর। পরবর্তীতে কোশ্চেন, শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? একজন টিচার যে শিক্ষা দিবে, এই শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? পাঠ পরিকল্পনা, প্রশ্নোত্তর, পর্যালোচনা, মূল্যায়ন। এটা বন্ধুরা প্রথমে হচ্ছে পাঠ পরিকল্পনা, মানে সে কি পড়াবে, যেমন আমরা একটা কাজ কি করব সেটা আগেই আমাদের পরিকল্পনা করে রাখি, সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা। এটা সঠিক উত্তর। এটা বন্ধুরা যে বলেছিলাম যে প্রতি বছর প্রাইমারি এই শিক্ষক পরীক্ষায় এরকম নিত্য নতুন কিছু প্রশ্ন দিয়ে থাকে, তেমন এটা নতুন একটি প্রশ্ন আসছে। তারপরে বন্ধুরা পরবর্তীতে আসি 69 নম্বরে বলছে, অধ্যয়ন শব্দের বিশেষণ কি? অ্যাডজেক্টিভ কি, বিশেষণ কি? অধ্যয়নকৃত, অধীত, অধ্যয়নরত, পঠিত, এরা হবে অধীত। খ নম্বর সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 70 নম্বরে বলছে বন্ধুরা, কোন শব্দে সম্যক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে? পড়ার উপসর্গের পুরো পড়া সংস্কৃত উপসর্গ, এই সংস্কৃত উপসর্গের পড়া উপসর্গটি পরামর্শ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে কোশ্চেনে আসি বন্ধুরা, যেমন প্রাথমিক শিক্ষক হবেন যারা হবু শিক্ষক, তারা বলতেছে কর্তৃপক্ষ যেমন বুয়েট কোশ্চেন তৈরি করছে, আপনারা শিক্ষক হবেন কিন্তু শিক্ষা সংক্রান্ত আপনারা জানবেন না, এমনটা হতে পারে না। তাই একটি কোশ্চেন করলো ওরা যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে বন্ধুরা? এটা যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হবেন, একটু যারা টুকিটাকি শিখছেন, বিগত বছর কোশ্চেন দেখছেন, নিশ্চয়ই ওখানে পেয়েছিলেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে। পরবর্তীতে কোশ্চেন চলে আসি বন্ধুরা, কোন পদটি অসংখ্যবার, এটা একটা রিপিট কোশ্চেন, অসংখ্যবার পরীক্ষায় আসছে এই কোশ্চেনটি। কি বলছে কোশ্চেনে আমরা দেখি 72 নম্বর কোশ্চেনে, কোন পদটি সাংবিধানিক নয়? সাংবিধানিক না, প্রধান নির্বাচন কমিশন, অবশ্যই এটা সাংবিধানিক, তাহলে এটা হবে না। খ নম্বর আছে চেয়ারম্যান বাংলাদেশ সরকার কর্ম কমিশন, এটা হবে না, এটা সাংবিধানিক পদ। চেয়ারম্যান জাতি, এইটি বন্ধুরা এই কোশ্চেনটি জাতীয় মানবাধিকার
কমিশন এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন, তারপর আছে মহাহিসাব নিরীক্ষক, তারপরে আছে কর্ম কমিশন, এগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক পদ। বন্ধুরা পরবর্তীতে আসি, যেমন একটা ইংলিশ থেকে কোশ্চেন আসছে, দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের বিখ্যাত, এই যে 4টা অপশন রয়েছে, 4 জনের ভিতরে হিসাব করতে হবে। 4 জনের ভিতরে সবচেয়ে মোস্ট ফেমাস যারা ইংলিশে পড়াশোনা করে ওদের উচ্চারণ, বা যারা ফরেন যেমন ইংলিশ, ইংল্যান্ড এবং আমেরিকার ও যে উচ্চারণটা করে, যেমন ফেমাস আমরা শিখে আসছি ছোটবেলা থেকে ফেমাস, এখন ওরা উচ্চারণ করতেছে ফেমাস। দ্য মোস্ট ফেমাস পোয়েট, পয়ের উচ্চারণ করে পোয়েট অফ ইংলিশ লিটারেচার আর লিটারেচার। ওকে, উইলিয়াম ওয়ার্থস, টি.এস. ইলিয়ট, জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ। বন্ধুরা এখানে ফেমাস হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পরবর্তী কোশ্চেন আসি, নাইদার দ্য মুন নর দ্য স্টার্স, আইদার অর, নাইদার নর, এরপরে পরবর্তী যেমন নর, পরবর্তী যে সাবজেক্টটি রয়েছে সে অনুসারে এখানে একটি ভার্ব বসবে, যেমন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। বন্ধুরা এখানে নাইদার দ্য মুন, এক চাঁদ ছাড়াও, আইদার নট দ্য স্টার্স, কি করে, অর্থাৎ আইদার অর নাইদার নট থাকলে পরবর্তী যে সাবজেক্ট আসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে কোশ্চেনটা আসছে, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল আসবে। দ্য স্টার্স এখন অনেকগুলো তারাকে বুঝিয়েছে, তাহলে এটা প্লুরাল, ভার্বও প্লুরাল বসবে। ভিজিবল লাস্ট নাইট, এবং এখানে এই যে লাস্ট নাইট থাকলে কি পাস্ট টেন্স হয়। আমাদেরকে কিন্তু ক্লু দিয়ে দিয়েছে, দুটো ক্লু দিয়ে দিয়েছে, একটা হচ্ছে আইদার এর নর একটি, আর একটা হলো লাস্ট নাইট, এই দুইটি। তাহলে লাস্ট নাইট তাহলে অতীত হবে, পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে, এটা বন্ধুরা হবে দ্য স্টার্স ওয়্যার হবে। এটা মিলিয়ে নেবা, যারা আজকে প্রশ্ন মানে পরীক্ষা দিয়েছিলাম কয়টা কারেকশন হয়, কয়টা সঠিক হয়, কয়টি ভুল হয়, তোমরা মিলিয়ে নেবে। বন্ধুরা পরবর্তী যেটা আছে 75 নম্বর, এটা অনেকবার পরীক্ষায় আসছে, দ্য রাইটার ওয়াজ পপুলার ফর উইথ, হ্যাঁ বিখ্যাত ইয়ং রিডার্স, তাহলে সঠিক উত্তর হবে উইথ। পরবর্তীতে কোশ্চেনে আসি বন্ধুরা, শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? এটা যে নিত্য নতুন যে কয়েকটা সংযোজন করেছে তার ভিতরে এটি অন্যতম। পড়াশোনায় ভালো ফল করা, তারা সামাজিক বিকাশের মধ্যে পড়ে? পড়াশোনায় ভালো ফল করা না, এটা ক্রস। ছবি আঁকায় পারদর্শিতা, এটাও কি সামাজিক গুণাবলী বিকশিত হয়? এটা কিছুটা হয়, এই যে আঁকায় পারদর্শিতা। আচ্ছা, এরপর এর চেয়ে বেটার অপশন আছে কিনা আমরা সেটা ট্রাই করব। বন্ধুদের সাথে খেলাধুলা, এটা অবশ্যই বিকাশ হয়, এটাই বেশি। এই দুটির ভিতরে শ্রেণীকক্ষের নির্দেশ মেনে চলা সামাজিক বিকশিত হবে না বন্ধুরা, তাহলে দুইটা ক্রস, এ দুটো হবে না। এরপরে আমরা চলে যাচ্ছি খড় গয়, দুইটার ভিতরে কিন্তু ছবি আঁকায় পারদর্শিতা কিছুটা সামাজিক বিকশিত হয়, কিন্তু তার চেয়েও বেশি বন্ধুদের সাথে খেলাধুলা করলে সামাজিক বিকাশ ঘটে, এটা আমাদের সঠিক উত্তর। বন্ধুরা পরবর্তীতে আসছি, বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ করে? পরীক্ষায় এর আগে অনেকবার আসছে যে মেয়েদের ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পেয়েছে 2021 সালে, আর ছেলেরা পেয়েছিল কত সালে? 2000 সালে 26শে জুন। 2000 সালে 26শে জুন বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছিল। প্রায় 26 বছর চলছে আমাদের টেস্ট স্ট্যাটাস। বন্ধুরা পরবর্তী কোশ্চেন, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে? বন্ধুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা আমি 2বার ভাইবা দিয়েছিলাম, আল্লাহ হয়তো রিজিক ওখানে লেখা নাই বা ছিল না, তাই আমার একটা শিক্ষক হতে পারিনি। বাট এই কোশ্চেনটা আমাকে ভাইবায় প্রশ্ন করেছিল, হ্যাঁ জেলা প্রশাসক তিনি ছিলেন, তিনি আমাকে প্রশ্নটা করেছিলেন যে সকল শিক্ষার জন্য, এবং তিনি আমাকে ভাইবাতে আরো জিজ্ঞাসা করেছিলেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের কয়টি লক্ষ্য রয়েছে? 17টি বলছিলাম স্যার। তা তিনি বললেন যে শিক্ষা কয় নম্বর রয়েছে? শিক্ষা 4 নম্বর রয়েছে। তোমাদেরও যারা আজকে টিকবা তাদেরকেও ভাইবার জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে পরে যেতেই হবে। যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে যে 17টি টার্গেট রয়েছে সেটা জানতে হবে। তারপরে কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? 17 নম্বর অনুচ্ছেদে রয়েছে, এটা জানতে হবে। ওকে, লাস্ট তারপরে বন্ধুরা 79 নম্বর কোশ্চেনে রয়েছে 0, 1, 2, 3, 4 দ্বারা গঠিত 5 অঙ্কের 5টা অঙ্ক, 1, 2, 3, 4, 5টা অঙ্কের ভিতরে আগে বৃহত্তমটা সাজাবো। বৃহত্তম বড় থেকে ছোট। বড় কি রয়েছে এখানে? 4, 3, 2, 1, 0। তারপর লিখবো ক্ষুদ্রতম।
ক্ষুদ্রতম কি আছে, সবার আগে শূন্য লেখলে চলবে না, 1 লিখতে হবে, তারপর শূন্য, 1 0, তারপর 2 3 4, এটা হলো ক্ষুদ্রতম। তারপর কি করতে বলছে, বিয়োগ করতে বলছে, করো বিয়োগ করো। 4 আছে কত 10 হবে 6, হাতে 1, 3 এর 1 4, 4 আছে কত হলে 11 হবে 7, হাতে 1, 2 এর 1 3, 3 আছে কত হলে 12 হবে 9, হাতে 1, 1 আছে কত হলে 3, 3 হবে 2, হাতে নাই 3, তাহলে 3 2 7, 3 2 9, সরি কি করতে বলছে, যোগ করতে বলছে, সরি যোগ করতে বলছে, তাহলে যোগ করো, আমি বিয়োগ করে ফেলছিলাম, যোগ করতে বলছে। হ্যাঁ, খেয়াল করতে হবে যে কি করতে বললো, যোগ করতে বললো, তাহলে আমরা যোগ করি 4 4 4 3 5, ইটস সিম্পল। বিয়োগ করতে বলতে পারে, যোগ করতে বলতে পারে, তাহলে আমাদের এখানে বলছে যোগ করো। ক নম্বর অপশন, 5 3 4 4 4। ওকে, ইটস সিম্পল। বন্ধুরা পরবর্তীতে আসি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো কি, তা হলো অনানুষ্ঠানিক শিক্ষা। এরপরে কোশ্চেন আসে হু, হুইজ, হোয়াট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর যেমন হিমসেলফ, দেমসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটাও অনেকবার পরীক্ষা আসছে, রিপিট কোশ্চেন। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 100% কমালে, এটা এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হবে 20% বাড়ালে হবে, বাড়ালে। আর প্রস্থ যদি 10% কমায়, তাহলে আমরা এটা শর্টকাট একটা নিয়ম আছে, যেমন এক্স, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস ওয়াই, প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। বন্ধুরা তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস মাইনাস, এক্স ধরবো বাড়ালো, বাড়ালে ধরবো প্লাস, কত হবে 20, আর ওয়াই ধরবো পরেরটা প্রস্থ কমাইছে মানে মাইনাস ওয়াই, ওয়াই এর মান কত, এখানে এখানে ওয়াই এর মান আসবে 10। এবার এই দুইটা গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আসবে এখানে, তাহলে এক্স আর ওয়াই দুইটা যদি গুণ করি 200 আসে, মানে 20 আর 10 গুণ করলে আর নিচে 100, এখানে আসে কত, তাহলে এটু কাজ করি আগে, 10 থেকে 20 থেকে 10 গেলে থাকে 10, মাইনাস এটা কাটাকাটি করলে যায় 2 বার, তাহলে এখানে 2 আসে, 8 8 কি প্লাস প্লাস, তাহলে 8% বৃদ্ধি পাবে। এটা একটা সিম্পল ম্যাথ, এটা সঠিক উত্তর 8% বৃদ্ধি। পরবর্তীতে আসি বন্ধুরা, পরবর্তীতে কি বললো, 83 নম্বর ম্যাথ, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, এগুলো বের করতে হবে বন্ধুরা। যেমন ক নম্বর দিয়ে, যেমন 11/14, 14 দিয়ে 11 থেকে ভাগ করতে হবে, এবং ভাগ করলে 14 11 ভিতরে যায় না, তাহলে 0, তবে দশমিক দিয়ে 0, এভাবে প্রত্যেকটা করে দেখবো যে দশমিক কোনটা কোনটা আছে, তাহলে সেটা যদি আমরা বের করি দেখা যায় যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 11/14। এটা আমরা এরকম অপশনে বন্ধুরা তোমরা বের করবে, যেমন 11 দিয়ে 14 দিয়ে 11কে ভাগ করব। পরবর্তীতে কি বলছে, যেমন 5/6, 6 দিয়ে 5কে ভাগ করব, যায় না, 0, দশমিক দিয়ে 10, তাহলে কয়বার যায় 8 বার, 48 যায় না, 2 0, এখন যায় 3 বার। এভাবে আমরা এরকম আলাদা আলাদা ভাগ বের করে ভাগফল কম্পেয়ার করব, তাহলে দেখা যাবে যে এটা ক্ষুদ্রতম ক নম্বর। পরবর্তীতে আসি, ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায়, এটা হচ্ছে IMF এবং বিশ্ব ব্যাংক, এই দুটি কি বোঝায়। আর এডিপি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এ কিন্তু এই ব্রেটন উডস ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত না, দুইটি IMF এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা কি হচ্ছে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর হচ্ছে বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটি হচ্ছে ব্রেটন উডস ইনস্টিটিউট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটার উত্তর হবে ক, খ উভয় উত্তর হবে। লিঙ্গান্তর হয় না এমন একটা শব্দ আছে, যেমন কবিরাজ, হ্যাঁ, এগুলো কীর্তদার, ছতমা, এগুলো হচ্ছে লিঙ্গান্তর হয় না। নেক্সট, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিনোনিম অফ ট্রাস। ট্রাস এর সিনোনিম হচ্ছে সিসফায়ার, এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। পরবর্তীতে আসি বন্ধুরা, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভাব দিয়ে শুরু হয়, তাহলে বাক্যটা মূল ভাব আছে স্টার্ন আপ, এটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে বন্ধুরা, বিজ্ঞান, অনেকবার আসছে, জ যোগ নিয়, এটা সঠিক উত্তর, জ যোগ নিয়, এটা হচ্ছে বিজ্ঞানের যুক্তবর্ণ। দুইটি সংখ্যার লসাগু এত, গসাগু 6, একটি সংখ্যা হলে, এর একটা সূত্র আছে, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা
সমান লসাগু গুণ লসাগু, সংক্ষেপে লিখলাম বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই একটু তাড়াহুড়ো করতেছি। লসাগু গুণ গসাগু, তাহলে কি বলছে, দুইটি সংখ্যার গসাগু এত, গসাগু লসাগু বলে দিছে। লসাগু প্রথম কত বলছে, 36 এবং 6 বলেছে। তাহলে আমরা লসাগু বসিয়ে দিই 36, আর গসাগু বলছে 6। একটি সংখ্যা 12, একটি হচ্ছে 12, মাল্টিপল অপরটি বের করতে বলছে, অপরটি থেকে যাবে, এখানে রেখে দিলাম অপরটি। তাহলে অপরটি আমাদের বের করতে বলছে, অপরটি এখানে যা আছে তাই থাকবে, 36 মাল্টিপল 6, এটা কি আছে, গুণ আছে, ভাগ হয়ে যাবে। 12 36 পেতে যায় 3 বার, 3 গুণ 6, 3 6 18, এটা সঠিক উত্তর 18। এটা সিম্পল ম্যাথ। পরবর্তীতে আসি কোনটা বন্ধুরা, 90 সর্বশেষ যে ম্যাথটি, এখানে সবাই যে ভুলটা করবে। আচ্ছা, এখানে তোমাদের কোশ্চেনে আসলে স্ল্যাশ ভাগ এভাবে ছিল না, এটা আমি তুলছি কিভাবে ছিল, a মাইনাস বি প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড a মাইনাস বি, এভাবে তোমাদের কোশ্চেনে ছিল। সবাই কি করবে, যে ভুলটু কাজটা করবে, বি দিয়ে এটাকে গুণ করে দেবে, আর তারপরে তো আর হয় না, যেমন a মাইনাস বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, আর ম্যাথে আর যাওয়া যায় না, শেষ। এই কাজটা করা যাবে না। প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা বা পরীক্ষার্থী বন্ধুরা এই ভুলটি করে থাকবে, ওখানে নজর চলে যাবে। বন্ধুরা কি করতে হবে, এটা যদি আমাদেরকে ব্র্যাকেট দিয়ে দিত তাহলে কাজটা ইজি হয়ে যেত, এটাই একটু চালাকি করলো, ব্র্যাকেটটা না দিয়ে তাহলে কি হবে আমাদের, এ মাইনাস বি, এ মাইনাস বি কমন নিতে হবে। কমন যদি নিই কি থাকে, এখানে থাকে 1 প্লাস বি থাকে, 1 প্লাস বি, আর নিচে থাকে এ মাইনাস বি, এ মাইনাস বি এ মাইনাস বি কাটাকাটি যায়, থাকে 1 প্লাস বি, এটা রেজাল্ট 1 প্লাস বি। ওকে, একটা ম্যাথ একটু সমস্যা হয়েছিল, কত নম্বর যেন, ওইটা একটু দেখি আর একবার, অ্যারেঞ্জ, তাড়াহুড়ার সময় কম, রাত্র অনেক বেজে গেছে। একটু স্কিপ করে গেছিলাম। এটা রাইট। বন্ধুরা প্রথম অংশ ছিল, তাহলে ফ্যাক্টরিয়াল 7, দুটো এ 2 ফ্যাক্টরিয়াল, এখানে দুটো আর 2 ফ্যাক্টরিয়াল, এটা কাটাকাটি করে আমরা পেয়েছিলাম 1260, এটা হলো প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ বলছিল যে দুইটি আর দুইটি পাশাপাশি না রাখে, তাহলে এখানে দাঁড়ায় বর্ণ দাঁড়ায় 6টি, আর পাশাপাশি বাদ দিলে ফ্যাক্টরিয়াল 2, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, আর নিচে 2 ফ্যাক্টরিয়াল, কাটাকাটি যায়, তাহলে 3 4 12, 5 12 60, 60 গুণ 6 0 6 7 36, এখানে আমি ভুল করে ফেলছিলাম, তাড়াহুড়ায় 360 হবে বন্ধুরা, 360। তাহলে 360, আর এখানে পেয়েছিলাম 1260 ভাগ 360, এটা কাটাকাটি করবে, এই শূন্য কাটাকাটি যায়, আর যায় কত দিয়ে, 6 দিয়ে যায়, 6 7 36, 6 দুগুণে 12, 6 কে 6, তা তো রেজাল্ট হয় না, এটা কি সমস্যা ছিল আসলে নাকি, এটা স্কিপ করো তো ধরো, না এটাই করো, এখানে ক্লিক করে দাও, হ্যাঁ